আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরা আবারও চলে আসলাম। কেন চলে আসলাম? আজকে কিন্তু বেসিক্যালি আমাদের একটা পেইড বেসের ক্লাস ছিল, কিন্তু আমাদের অনেক ভাই বোনদের কি বলবো সুবিধার্থে অথবা অনেক ভাই বোনদের কি বলবো যেহেতু অনুরোধে আমরা এই ক্লাসটা উন্মুক্ত করে দিয়েছি, কারণ আজকের ক্লাসের টপিকটা এত বেশি গুরুত্বপূর্ণ আর এত অ্যামেজিং যেটা এক্স্যাক্টলি সবার জন্য দরকার। এই জন্য আমাদের পেইড বেসের ভাই বোনরা তো ক্লাসটা পাবেই, বাকি যারা আমাদের ব্যাচে কোনো কারণে ভর্তি হতে পারে নাই তারাও যেন এই ক্লাসটা করে উপকৃত হইতে পারে, সেজন্য কিন্তু সবার অনুরোধে আজকে এই ক্লাসটা উন্মুক্ত করে দেওয়া হলো। সো যে যেখান থেকে আমরা লাইভটি দেখছি, আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো আমরা সবাই শেয়ার করে দিব, এরপরে বাকি সব কথা সবাই শেয়ার করে ডান দিকে দিব। কেন? কারণ স্যার আজকে মানে কি বলবো গণিতের যে বিষয়টা পড়াবেন খুবই অ্যামেজিং একটা টপিক, এবং যে টপিক থেকে বারংবার প্রশ্ন আসে, প্রতি বছর পরীক্ষায় আসে, ইভেন প্রত্যেকটা চাকরি পরীক্ষায় একটা দুটো প্রশ্ন থাকেই থাকে। এই জন্য স্যার একদম কলেজের মধ্যে সেট করে দিবেন, খুব সুন্দর করে কিন্তু আজকে এটা পড়িয়ে দিবেন। আমরা যে যেখান থেকে লাইভটি দেখছি খুব সবাই শেয়ার করে রাখবো, তাহলে যেটা হবে যখন মন চায় পরবর্তীতে আপনি কিন্তু লাইভটা দেখতে পারবেন। আর শেয়ার করা না থাকলে কিন্তু হারিয়ে যাবে, চাইলেও খুঁজে পাবেন না। যেন সবাই শেয়ার করে ডান লিখে দিব, শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান দ্রুত। ওকে, ম্যাথ ছাড়া জব হয় না, এটা আমরা সবাই জানি কম বেশি। ম্যাথ ইংরেজি হলো একটা জব পরীক্ষার পর একটা প্রাণ। যাই হোক, অনেকের রিকোয়েস্টে আজকে এই ক্লাসটা মুক্ত করে দেওয়া হলো যে ইমন স্যারের ক্লাস স্যার পাচ্ছি না, স্যারের ক্লাসটা একটু আজকে যে আমাদের যেমন আমাকে ফোন দিয়ে এক ভাই কমেন্ট করবেন এখানে, যে তিনি কিন্তু কিছুক্ষণ আগে আমাকে ফোন করে কমেন্ট করছেন 10 থেকে 20তম গেটে। তিনি বলছেন যে স্যার একটু আজকে ম্যাথের ক্লাসটা আমি খুঁজে পাচ্ছি না, স্যার একটু দয়া করে একটু মুক্ত করে দিতেন তাহলে ভালো হতো, ক্লাসটা আমরা দেখতে পারতাম, একটা ডেমো ক্লাস যে জব মেডিসিনের ম্যাথ ক্লাসগুলো কেমন হয়। তো এই জন্য আমরা কিন্তু আজকে দিলাম। তো এই জন্য কথাটা রাখেন, স্যারের ক্লাসে যেন সর্বোচ্চ সংখ্যক আজকে থাকেন, এই জন্য সর্বোচ্চ সংখ্যক যাতে শেয়ার করেন, এটাই আমরা চাই। ঠিক আছে স্যার, ক্লাসটা কেমন হবে? ইনশাল্লাহ খুবই ভালো হবে, এবং সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকতে হবে যদি আমরা এখান থেকে খুব ভালো কিছু শিখতে চাই। কারণ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, বাস্তব সংখ্যার টপিক। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, বিভিন্ন চাকরির পরীক্ষা এখন পর্যন্ত এই টপিক থেকে বারবার করে প্রশ্ন আসছে। এক্স্যাক্টলি। তো আজকে কিন্তু স্যার ওই উল্টাপাল্টা অথবা আলতু ফালতু জিনিস নয়, বরং যেগুলো প্রয়োজন আপনাদের নিজ এই জিনিসগুলো একদম বেসিক থেকে স্যার পড়ে দিবেন। যেহেতু আমাদের পেইড বেসের ক্লাস, একদম বেসিক থেকে পড়ে দিবেন, তার মানে একটা প্রশ্ন করলে এই টাইপের 10টা 20টা প্রশ্ন আপনি আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, রেকর্ড ক্লাস থাকবে, ক্লাস রেকর্ড থাকবে, আপনি যখন খুশি করতে পারবেন, কোনো সমস্যা নেই স্যার। হ্যাঁ, অনেক ধন্যবাদ, আজকে ভর্তি হয়েছেন, অনেক ধন্যবাদ। গুড, আমাদের প্রতিদিনই শত শত স্টুডেন্ট ভর্তি হয় আলহামদুলিল্লাহ। ক্যারিয়ার প্লাস বই পাইছিলেন কে? আগে সর্বোচ্চ শেয়ারকারী ক্যারিয়ার প্লাস বই পাইছিলেন কে? হাত জায়গা কে পাইছিলেন গত ক্লাসে ক্যারিয়ার প্লাস? আজকে কে পেতে চান বলেন? সাদিক না? সাদিক কে? সাদিক পাইছিল না? গত ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী ছিলেন মোহাম্মদ সাদিক, তিনি কিন্তু ক্যারিয়ার প্লাস বইটা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্যার আজকে ক্যারিয়ার প্লাস বইটা দেন। আজকেও সর্বোচ্চ শেয়ার কে পাবেন বলেন? হাত জায়গা। কার ভাগ্যে আছে ক্যারিয়ার প্লাস বইটা থাকবে? ও আরো একজন আছে, দেওয়া নাই, নাম কি? আচ্ছা দেখেন, আপনাকে কালকে পাঠিয়ে দিস বইটা। আজকে ক্যারিয়ার প্লাস বাংলা বইটা বাজার সবচেয়ে বেস্ট বই। এবার বলেন এই বইটা আজকে সর্বোচ্চ শেয়ারকারী কে পেতে চান? দেখি কার ভাগ্যে আজকে জুটে। স্যার তার নামটা কিন্তু বলে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে, সর্বোচ্চ শেয়ারকারী সে কিন্তু পাবেন। ওকে স্যার, ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার শুরু করে দেন ইনশাআল্লাহ। অলরেডি 400 চলে আসছে, দেখবেন আস্তে আস্তে 1000 1500 হয়ে যাবে ইনশাআল্লাহ, মিনিমাম ইনশাআল্লাহ। কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই। আচ্ছা, অনলাইনে যারা আছেন সবাই কেমন আছেন কমেন্ট করে জানান, এবং ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করেন, ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করেন। খুবই গুরুত্বপূর্ণ টপিকের ক্লাস, বাস্তব সংখ্যা টপিকের ক্লাস, এবং এই টপিক থেকে বারবারই কিন্তু প্রশ্ন হয়, বিভিন্ন চাকরির পরীক্ষায় টপিক থেকে প্রশ্ন আসে। চলেন বাস্তব সংখ্যা নিয়ে আমরা ক্লাস শুরু করব। তার আগে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে আসেন বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার টপিক পড়ার আগে আমাদেরকে যেটা জানতে হবে গণিতের অঙ্ক এবং সংখ্যা। অঙ্ক এবং সংখ্যা কি সবাই ভালোভাবে খেয়াল করেন, খাতা কলম নিয়ে বসেন। অনেক কিছু লেখালেখি আছে। আমরা এই টপিকের মধ্যে বাস্তব সংখ্যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক মৌলিক সংখ্যা ও মূলদ সংখ্যা, এই দুটো আজকে একেবারে কমপ্লিট করবো, একেবারে সহজ বানিয়ে ফেলবো। চলেন অঙ্ক। বাস্তব সংখ্যা পড়ার আগে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অঙ্ক ও সংখ্যা এই দুটো কি। অঙ্ক হচ্ছে গিয়ে হিসাব নিকাশের জন্য, গণিতে হিসাব নিকাশের জন্য আমরা যে ধরনের প্রতীক বা চিহ্নগুলো ব্যবহার করি তাকেই হচ্ছে গিয়ে অঙ্ক বলা হয়। এবং আমরা জানি যে গণিতে অঙ্ক রয়েছে হচ্ছে গিয়ে অঙ্ক রয়েছে মোট 10টি। অঙ্ক রয়েছে হচ্ছে গিয়ে
10টি গণিত অঙ্ক রয়েছে 10টি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে গিয়ে 0 থেকে নিয়ে 9 পর্যন্ত, 0 থেকে নিয়ে 9 পর্যন্ত, এই হচ্ছে গিয়ে 10টি অঙ্ক। এই প্রত্যেকটাই আমরা হিসাব নিকাশের কাজে কি করে থাকি? ব্যবহার করে থাকি। হ্যাঁ, তাহলে অঙ্ক হচ্ছে কি? অঙ্ক হচ্ছে গিয়ে গণিতের অঙ্ক বলতে বোঝায় হচ্ছে গিয়ে হিসাব নিকাশের কাজে আমরা যে ধরনের প্রতীকগুলো ব্যবহার করি সেগুলি হচ্ছে অঙ্ক। আর গণিতে অঙ্ক রয়েছে মোট 10টি, খুব ভালোভাবে খেয়াল করেন। সেগুলো কি কি? 0 থেকে নিয়ে 9 পর্যন্ত। এবার আসে হচ্ছে গিয়ে আমরা সংখ্যা কাকে বলে। সংখ্যা হচ্ছে গিয়ে এক বা একাধিক অঙ্ক মিলে, এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা গঠিত হয়। এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা গঠিত হয়। তাহলে সংখ্যা হচ্ছে কোনটা? এক বা, এই যে আমরা অঙ্ক শিখলাম যে অঙ্ক আছে গণিতে 10টা, তো এই যে 10টা অঙ্ক রয়েছে এদের এক বা একাধিক অঙ্ক মিলেই কি হবে? সংখ্যা গঠিত হবে। আশা করি আপনারা সবাই ক্লিয়ার। এক্স্যাক্টলি এখানে রবিউল্লাহ কমেন্ট করছেন অঙ্কগুলো হচ্ছে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, সংখ্যা, যেমন সংখ্যার একটা এক্সাম্পল দিয়েছেন 25, 64, খুব সুন্দর। আচ্ছা, তাহলে আমরা আশা করি যে অঙ্ক এবং সংখ্যা সবাই ক্লিয়ার। দ্রুত একটু কমেন্ট করে জানাবেন যে অঙ্ক এবং সংখ্যা সম্পর্কে আপনারা ক্লিয়ার কিনা। আমি আরেকবার বলে দিচ্ছি, অঙ্ক হচ্ছে কোনগুলো? গণিতে হিসাব নিকাশের জন্য আমরা যেই প্রতীকগুলো ব্যবহার করি তাদেরকে আমরা অঙ্ক বলি। আর গণিতে অঙ্ক রয়েছে হচ্ছে গিয়ে 10টি, আর এই 10টি অঙ্ক হচ্ছে কি কি? 0 থেকে নিয়ে 9 পর্যন্ত, 0 থেকে নিয়ে 9 পর্যন্ত এরা হচ্ছে গিয়ে 10টি অঙ্ক। আর এই যে অঙ্কগুলো রয়েছে এদের এক বা একাধিক অঙ্ক মিলেই হচ্ছে গিয়ে সংখ্যা গঠিত হয়। আচ্ছা, এবার আসেন খেয়াল করি, যদি আপনাকে বলা হয়, আমরা একটা কোশ্চেন নিব, খেয়াল করেন অঙ্ক আর সংখ্যা নিয়ে কি ধরনের প্রশ্ন বাস্তব সংখ্যা থেকে আসে। খেয়াল করেন, আমরা একটা প্রশ্নে যাই যে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম, 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার, 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর বা পার্থক্য নামেও আসতে পারে। অন্তর বা পার্থক্য, বা বলতে পারে হচ্ছে গিয়ে বিয়োগফল, অথবা বলতে পারে ব্যবধান কত। ভালোভাবে খেয়াল করেন, আমরা মাত্র যা বুঝলাম 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর বা পার্থক্য বা বিয়োগফল বা ব্যবধান যে কোনো নামে আসতে পারে। এই হচ্ছে আমাদের প্রশ্ন অঙ্ক আর সংখ্যা থেকে যে সকল প্রশ্ন এসে থাকে। তা আমরা এখন প্রথমেই খুঁজবো হচ্ছে গিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই দুটো আগে নির্ণয় করে নিব, তারপরে এদের অন্তর বের করব। তো বৃহত্তম সংখ্যা যদি আমি বের করতে চাই 5 অঙ্কের, তাহলে আমাকে কি করতে হবে? আমরা যে অঙ্ক জেনে আসছি যে 10টি অঙ্ক রয়েছে 0 থেকে 9 পর্যন্ত, এর মধ্যে বৃহত্তম অঙ্ক হচ্ছে গিয়ে 9। তার মানে যখন বৃহত্তম সংখ্যাটা আমাকে বলবে তখন আমি কি করব? 5টা 9 নিব। কেন 5টা 9 নিব? কারণ আমাকে এখানে বলেই দিছে যে 5 অঙ্কের বৃহত্তম, তো 5 অঙ্কের যেহেতু, তাই আমরা এখানে 5টা 9 নিলাম। আর হচ্ছে গিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম বলতেছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম মানে হচ্ছে গিয়ে প্রথমটা 1 নিতে হবে আর বাকি 4টা নিতে হবে হচ্ছে গিয়ে 0। ক্ষুদ্রতম সংখ্যা বলে যে আমরা অঙ্কর মধ্যে 10টি অঙ্কের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে গিয়ে 0। যে 10টি অঙ্ক সম্পর্কে আমরা জানি তার মধ্যে 0 হচ্ছে গিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম, তাই বলে 5টা 0 নেওয়া যাবে না, কারণ 5টা 0 নিলে তো সেটা সংখ্যায় পরিণত হবে না। এর জন্য যেটা করতে হয়, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে প্রথমে একটি 1 নিতে হয়, আর এখানে যেহেতু 5 অঙ্ক বলছে তাই আর 4টা ঘর বাকি থাকে, তাই আমি 4টা 0 লিখছি। এদের কি বলা হচ্ছে? এদের অন্তর বলা হচ্ছে। তাহলে অন্তর বা পার্থক্য বা বিয়োগফল বা ব্যবধান যাই বলুক আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 8 আর তার সাথে 4টা 9, 79,999। এই হচ্ছে কি আমাদের উত্তর। সবাই ক্লিয়ার কিনা? দ্রুত কমেন্ট করে জানাবেন। ভেরি গুড, আপনারা অনেকেই অ্যান্সার করেছেন অলরেডি। 79,999 অনেকে অ্যান্সার করেছেন। যারা 79,999 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারগুলো কারেক্ট আছে, আচ্ছা, এখনো অনেকে সালাম দিচ্ছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম পরে দিয়েছেন তাদের উত্তর দিয়ে দিলাম। আচ্ছা, 79,999 যারা কমেন্ট করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। এবার আসি, এই সেম কোশ্চেনটায় মনে করেন, এই সেম কোশ্চেনটা আপনাকে যেমন বললো যে অন্তর, পার্থক্য, বিয়োগফল, অঙ্ক, পার্থক্য, বিয়োগফল আর হচ্ছে গিয়ে ব্যবধান এই নামে আসতে পারে, তেমনি এখানে যোগফল দিয়েও আসতে পারে, যে 5 অঙ্কের যোগফল বা সমষ্টি বা মোট এই নামে আসতে পারে। 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বা সমষ্টি বা মোট যে কোনো নামে আসতে পারে।
কত। তখন আপনি কি করবেন, তখন কিন্তু আর আপনি বিয়োগ করবেন না, তখন আপনি কি করবেন, তখন আপনি এদেরকে যোগ করে দিবেন। হ্যাঁ, যোগফল বললে বা সমষ্টি বললে বা মোট বললে আপনি কি করে দিবেন, যোগ করে দিবেন। তাহলে যোগ করলে আপনি কি পাবেন, যোগ করলে পাবেন হচ্ছে গিয়ে 1,09,999, 1,09,999। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে যদি আপনাদেরকে অঙ্ক আর সংখ্যা থেকে প্রশ্ন আসে তাহলে এই ধরনের প্রশ্ন আসবে। ওকে, এবার আসি, আপনারা আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, খুব সুন্দর অ্যান্সার করেছেন, 1,09,999। যারা কমেন্ট করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। চলেন আমরা পরবর্তী প্রশ্ন খেয়াল করি। এই টপিক থেকে অন্য যে প্রশ্ন আসতে পারে, কন্ডিশন দিয়ে দেয় এরকম 1, 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত, 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত 4 অঙ্কের, কয় অঙ্কের, 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? আপনারা সবাই অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, বেশি বেশি করে কমেন্ট করবেন। 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। ওই বৃহত্তম ওই ক্ষুদ্রতম সংখ্যারই কিন্তু পার্থক্য বলতেছে, কয় অঙ্কের, 4 অঙ্কের। তবে এইখানে বৃহত্তম বলছে 4 অঙ্কের বৃহত্তম দেখে কিন্তু আমরা 4টা 9 নিতে পারবো না। কারণ কি, কারণ এখানে আমাকে প্রশ্নে অঙ্কগুলো বলে দিছে কোন কোন অঙ্ক দ্বারা 4 অঙ্কের বৃহত্তম ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে, সেটা আমাকে প্রশ্নেই বলে দিছে 0, 1, 2 ও 3। তাহলে বৃহত্তমটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে 3, 2, 1, 0 পাবো। আমি বৃহত্তম নির্ণয় করতে হলে 3, 2, 1, 0 পাবো। আর ক্ষুদ্রতম যদি আমি বের করতে চাই, এই 4টা অঙ্ক দ্বারা যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে হবে হচ্ছে গিয়ে 1, 0, 2, 3। এদের পার্থক্য বলছে, পার্থক্য বললে আমি কি করব, বিয়োগ করে দিব। বিয়োগ করলে পাচ্ছি 7, 8, 1, 2, তাহলে এখানে পাবো 2187, 2187। এটা হচ্ছে আমাদের উত্তর। যখন আমাদের কাছে পার্থক্য জানতে চাওয়া হবে বা অন্তর জানতে চাওয়া হবে, বা আমাদের কাছে যদি বিয়োগফল বা ব্যবধান জানতে চাওয়া হয়, তাহলে অ্যান্সার হবে 2187। খুব সুন্দর, অনেকেই অ্যান্সার করেছেন 2187। যারা 2187 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। আবার এই প্রশ্নটায় পার্থক্য না বলে যদি বলে হচ্ছে যোগফল কত, তখন আমি কি করে দিব, আপনারা জানেন যে যোগফল বললে যে এটাকে যোগ করে দিতে হয়, তাহলে যোগ যদি আমরা করি তাহলে 3, 3, 2, 4, 4233 আমরা উত্তর পেয়ে যাব। যোগ বললে আমরা কি করে দিব, যোগ করে দিব। যোগফল জানতে চাইলে যোগ করে দিব, 4233 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে সাবরিনাকে দেখতে পাচ্ছি, রোকসানাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, নোমান 4233 অ্যান্সার করেছেন। মারিয়াম আপনি 3233 অ্যান্সার করেছেন, যেটা 4233 হবে। আচ্ছা, এর বাদে অনেকে এখনো কমেন্ট করতেছেন, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা আশা করি যে অঙ্কর সংখ্যা থেকে প্রশ্ন আসলে আমরা পারবো নাকি? দ্রুত কমেন্ট করে জানান আমরা পারবো কিনা, দ্রুত কমেন্ট করে জানান। হ্যাঁ, দ্রুত কমেন্ট করে জানান, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী হচ্ছে গিয়ে আমরা পরবর্তী যে টপিকটা নিব সেটা হচ্ছে গিয়ে ভাজক নির্ণয়। ভালোভাবে খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট টপিক, ভাজক নির্ণয়। ভাজক কিভাবে নির্ণয় করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই দেখেন স্টার চিহ্ন দিয়ে দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন একটা প্রশ্ন আমরা যদি নেই, 72 সংখ্যাটির ভাজক কতটি, 72 সংখ্যাটির ভাজক কতটি, এটা যদি আমাদের প্রশ্ন হয়, তাহলে ভাজক নির্ণয় করার যে শর্টকাট টেকনিক সেটা আমরা খেয়াল করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে 72 সংখ্যাটির ভাজক নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, 72-এর মৌলিক গুণনীয়কগুলোকে বের করতে হবে। 72-এর মৌলিক গুণনীয়কগুলো আমাদেরকে বের করতে হবে। এর জন্য আমি কি করব, 72-কে 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা ভাগ করলে আমি পাবো 36, আবার 36 2 দ্বারা ভাগ যায় পাবো 18, আবার 18 2 দ্বারা ভাগ যায় পাবো 9, এবার 9 3 দ্বারা ভাগ যায় পাবো 3। ফাইন, আমরা মৌলিক যে গুণনীয়কগুলো আছে সেই গুণনীয়কগুলো পেয়ে গেলাম। 2 পেলাম কয়টা, 2 পেলাম হচ্ছে 3টা। যতগুলো পাবেন তার থেকে 1 বৃদ্ধি করে লিখবেন, 2 যেহেতু পাইছেন 3টা, তাহলে আপনি লিখবেন হচ্ছে গিয়ে 4টা। 3 পাইছেন 2টা, তাহলে আপনি লিখবেন হচ্ছে গিয়ে 3টা। তাহলে আমরা আরেকবার বলতেছি, 72 সংখ্যাটির ভাজক কতটি,
তো এটা আপনি মুখে মুখে গুনতে পারেন যে 72-এর কয়টা ভাজক আছে, 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়। এভাবে যখন মুখে মুখে আপনি সলভ করতে যাবেন আপনার একটা বেশ সময় লাগবে। তা না করে আমরা কি করব, 72-এর মৌলিক গুণনীয়কগুলো বের করব। এর জন্য 72-কে ভাগ করে দেখলাম যে 2 পাচ্ছি 3টা, যা পাবো তার থেকে 1 বৃদ্ধি করে লিখবো। 2 যেহেতু 3টা পেলাম তাহলে আমি লিখবো হচ্ছে 4টা, 3 যেহেতু 2টা পেলাম তাই আমি লিখলাম হচ্ছে গিয়ে 2টা পেলাম তাই আমি লিখলাম 3টা। এরপরে এদেরকে কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে গুণ করলে পাচ্ছি 12। তার মানে এই 72 সংখ্যাটির ভাজক হচ্ছে কয়টা, 12টি। সবাই ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। অলরেডি অনেকে 12 অ্যান্সার করেছেন, যেমন আয়েশাকে দেখতে পাচ্ছি, শ্রাবণকে দেখতে পাচ্ছি এখানে 12 অ্যান্সার করেছেন। তারপরে হচ্ছে গিয়ে লাভলু, তারপরে হচ্ছে গিয়ে জুয়েল রানা, শরীফুল, অনেকেই কমেন্ট করেছেন 12। যারা 12 কমেন্ট করেছেন তাদের অ্যান্সারগুলো কারেক্ট আছে। আপনারা ভাজক নির্ণয় পদ্ধতিটা ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। ভাজক নির্ণয় পদ্ধতিটা ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, দ্রুত কমেন্ট করবেন। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। চলে যাই হচ্ছে গিয়ে, আমরা বলতেছিলাম যে বাস্তব সংখ্যা নিয়ে পড়বো। তো বাস্তব সংখ্যা নিয়ে পড়ার আগে আমাদেরকে যেটা করতে হবে, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসটা আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা হচ্ছে গিয়ে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যাকে আমরা দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে গিয়ে মূলদ সংখ্যা, একটা হচ্ছে মূলদ, আরেকটা হচ্ছে গিয়ে অমূলদ। একটা হচ্ছে মূলদ, আরেকটা হচ্ছে অমূলদ। এখন যেটা বলতেছি এই বেসিক জিনিসটা আপনারা একটু ভালোভাবে মনোযোগী হয়ে খেয়াল করেন। বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হচ্ছে গিয়ে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ হচ্ছে গিয়ে সহমৌলিক, যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ ইকুয়াল নট 0 এবং কিউ গ্রেটার দেন হচ্ছে গিয়ে 1। পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ ইকুয়াল নট 0 এবং কিউ গ্রেটার দেন 1। তাহলে এগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। আর অমূলদ সংখ্যা হচ্ছে গিয়ে যাদেরকে আমরা পি বাই কিউ আকারে কি করতে পারবো না, প্রকাশ করতে পারবো না, সেগুলো হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা। এবার আসি, মূলদ সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে গিয়ে ভগ্নাংশ। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে গিয়ে ভগ্নাংশ। ওকে, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য, তারপরে হচ্ছে গিয়ে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। হ্যাঁ, পূর্ণ সংখ্যাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। পূর্ণ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়, ধনাত্মক, শূন্য আর হচ্ছে গিয়ে ঋণাত্মক। ভালোভাবে খেয়াল করেন। হ্যাঁ, এগুলো আমাদের একটু বেসিক জিনিস, যেটা আমাদেরকে জানার দরকার। আমরা একটু এর জন্য শ্রেণীবিন্যাসটা জেনে নিচ্ছি, এরপর আমরা প্রশ্নে রিয়েল কোশ্চেনে চলে যাব। তাহলে আমরা দেখলাম যে মূলদ সংখ্যাকে আমরা দুটো ভাগ করতে পারলাম, সেটা একটা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে গিয়ে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে গিয়ে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। আর ভগ্নাংশ হচ্ছে গিয়ে যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, পি ও কিউ পরস্পর সহমৌলিক হতে হবে এবং কিউ গ্রেটার দেন 1 হতে হবে, তাদেরকে আমরা ভগ্নাংশ বলতে পারি। ওকে, পূর্ণ সংখ্যাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গিয়ে ধনাত্মক, একটা শূন্য আর একটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক কোনগুলো? শূন্য থেকে বড় যদি হয়, সংখ্যাগুলো যদি শূন্য থেকে বড় হয় তাহলে আমরা তাকে ধনাত্মক সংখ্যা বলি। আর ঋণাত্মক হচ্ছে যদি শূন্য থেকে ছোট হয়, শূন্য থেকে যদি ছোট সংখ্যা হয় তাহলে তাদেরকে আমরা ঋণাত্মক বলি। আর শূন্য আপনারা সবাই জানেন কি, সেটা আপনারা সবাই জানেন। এবার আসেন হচ্ছে গিয়ে ধনাত্মক সংখ্যাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে গিয়ে মৌলিক, একটা হচ্ছে গিয়ে যৌগিক, আরেকটা হচ্ছে গিয়ে আমরা এক বলে থাকি বা সহমৌলিক যেটাকে আমরা বলি। মৌলিক সংখ্যা হচ্ছে কোনগুলো? মৌলিক সংখ্যা যাদের ফ্যাক্টর হচ্ছে গিয়ে 2টি। ধনাত্মক সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়, একটা মৌলিক, একটা যৌগিক, আর একটা হচ্ছে গিয়ে এক বা আমরা সহমৌলিক বলি। হ্যাঁ, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? যার ফ্যাক্টর হবে 2টি, 2টার কমও হবে না, 2টার বেশিও হবে না। মৌলিক সংখ্যা, আমরা মৌলিক সংখ্যা বললেই যেটা করি যে এক ও ওই সংখ্যা ব্যতীত
অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ না যায় তাহলেই আমরা তাকে মৌলিক সংখ্যা বলি। আমরা এইভাবে বলবো যে মৌলিক সংখ্যা হচ্ছে যার ফ্যাক্টর দুইটি, যে দুইটার কমও হবে না, দুইটার বেশিও হবে না, এবং যে সংখ্যাটি এক ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যৌগিক যাদের ফ্যাক্টর হচ্ছে গিয়ে দুইয়ের অধিক, দুইয়ের অধিক যদি ফ্যাক্টর হয় তাহলে যৌগিক বলি। আর এক বা সহমৌলিক হচ্ছে গিয়ে পরস্পর দুইটা সংখ্যার গসাগু, পরস্পর দুইটা সংখ্যার গসাগু বা গুণনীয়ক যদি এক হয়। লাইক এক বা সহমৌলিকের যদি আমরা একটা এক্সাম্পল নিই, খেয়াল করেন, যেমন মনে করেন হচ্ছে 12 আর হচ্ছে গিয়ে 17, 12 আর 17 পরস্পর দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার যদি আমি কমন ফ্যাক্টর বলি, এই দুটো সংখ্যার কমন ফ্যাক্টর হচ্ছে গিয়ে 1, তাই এদেরকে আমরা সহমৌলিক সংখ্যা বলতে পারি। হ্যাঁ, তাহলে সহমৌলিক হচ্ছে গিয়ে যদি পরস্পর দুটি সংখ্যার গসাগু বা কমন ফ্যাক্টর যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে সহমৌলিক। আর এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাকি থাকলো এখানে ভগ্নাংশ। ভগ্নাংশকে আমরা তিনটা ভাগ করব, একটা হচ্ছে গিয়ে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে গিয়ে অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে গিয়ে মিশ্র। প্রকৃত, অপ্রকৃত আর হচ্ছে গিয়ে মিশ্র। হ্যাঁ, আচ্ছা, ভগ্নাংশকে দুটো ভাগ করতে পারবো। ভগ্নাংশ হচ্ছে গিয়ে একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে গিয়ে দশমিক। ভগ্নাংশকে দুইটা ভাগ করতে পারবো, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে দশমিক। সাধারণ ভগ্নাংশটাকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে গিয়ে প্রকৃত, প্রকৃত, আরেকটা হচ্ছে অপ্রকৃত, আরেকটা হচ্ছে গিয়ে মিশ্র। ভালোভাবে খেয়াল করেন, ভগ্নাংশটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে গিয়ে দশমিক। সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, আর একটা হচ্ছে গিয়ে মিশ্র। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে গিয়ে যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয়, যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয়। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে গিয়ে যে ভগ্নাংশের লব হরের থেকে বড় হয়। যেমন প্রকৃত ভগ্নাংশের যদি আমরা একটা এক্সাম্পল নেই, তাহলে আমরা বলতে পারি 3/4। এই যে 3/4, এই ভগ্নাংশের মধ্যে লব হচ্ছে গিয়ে 3, হর হচ্ছে গিয়ে 4, তাহলে লবটা হরের থেকে ছোট, তাই এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি। অপ্রকৃত ভগ্নাংশের যদি একটা এক্সাম্পল নেই, তাহলে বলতে পারি 4/3। এখানে লব হচ্ছে 4, হর হচ্ছে 3, তাহলে লবটা হরের থেকে বড়, তাই এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর হচ্ছে গিয়ে মিশ্র, মিশ্র ভগ্নাংশের সবসময় একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, যেমন 1/3। এইখানে 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর 3/1 এটা হচ্ছে গিয়ে একটা প্রকৃত ভগ্নাংশ। এগুলোকে আমরা মিশ্র ভগ্নাংশ বলি। আচ্ছা, এবার আসে হচ্ছে দশমিক। দশমিকটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গিয়ে সসীম, আরেকটা হচ্ছে গিয়ে অসীম আবৃত। দশমিক যে ভগ্নাংশ সেটাকে আমরা হচ্ছে গিয়ে দুই ভাগে ভাগ করব, সেটা হচ্ছে গিয়ে একটা সসীম আর একটা অসীম আবৃত। এবার আসেন সসীমটা কি, সসীমটা কি? হ্যাঁ, তাহলে সসীম যেটাকে বোঝায় দশমিকের পরের ঘরগুলো, খেয়াল করেন, সসীম যেগুলো সেটাকে সেটা হচ্ছে গিয়ে দশমিকের পরের ঘরগুলো যদি গণনা করা যায়, লাইক 1.5, 1.5। দেখেন এখানে দশমিকের পরের ঘরগুলো, দশমিকের পরের ঘরগুলো আমরা গণনা করতে পারতেছি, দশমিকের পরের ঘরগুলো গণনা করতে পারতেছি, তাই এটাকে আমরা বলবো সসীম। আর অসীম আবৃত মানে হচ্ছে গিয়ে দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন অবস্থায় থাকে, যেমন মনে করেন 33.333 এভাবে করে একটা সংখ্যা চলতেছে, অসীম আকারে চলতেছে, 33.33 এভাবে করে একটা সংখ্যা অসীম আকারে চলতেছে, তার মানে অসীম। এই যে 3 করে চলতেছে, তার মানে এটা অসীম। এবং দশমিকের পরের ঘরগুলো কিন্তু অভিন্ন, মানে ভিন্ন ভিন্ন না, একই রকম। এদেরকে আমরা আবৃত অবস্থায় রাখতে পারি, সীমাবদ্ধ করে রাখতে পারি, 33.3 লিখে একটা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে রাখতে পারি। দশমিকের পরের ঘরগুলো বেসিক্যালি পুনরাবৃত্তি যখন ঘটে, যে একই সংখ্যা বারবার করে আসে, তখন আমরা এদেরকে আবৃত অবস্থায় রাখতে পারি একটা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে। এইগুলোই হচ্ছে গিয়ে অসীম আবৃত। সংখ্যাটা অসীম আকারে চলতেছে, কোথায় থামবে জানি না, তবে এই দশমিকের পরের ঘরগুলো কি হচ্ছে, অভিন্ন আকারে থাকতেছে, এদেরকে পৌনঃপুনিক আকারে রাখতে পারি, এটা হচ্ছে অসীম আবৃত। আর হচ্ছে বাকি থাকতেছে অমূলদ। অমূলদ হচ্ছে গিয়ে একটা ভাগ, সেটা হচ্ছে গিয়ে অসীম অনাবৃত, অসীম অনাবৃত, অসীম অনাবৃত। ঠিক আছে, অসীম অনাবৃত কি? এখানেও বুঝতে পারতেছি যে একটা সংখ্যা দশমিকের পরের ঘরগুলো চলতে থাকবে, যেমন মনে করেন 3.1417 এভাবে করে একটা সংখ্যা চলতেছে, 3.1417 এভাবে করে একটা সংখ্যা চলতেছে, অসীম আকারে চলতেছে, কোথায় থামবে জানি না, অসীম আকারে চলতেছে। তবে দশমিকের পরের ঘরগুলো কি হচ্ছে, অনাবৃত, মানে ভিন্ন ভিন্ন অবস্থায় আছে, যাদেরকে আমরা আবৃত বা সীমাবদ্ধ আকারে রাখতে পারবো না। 1417 এভাবে করে চলতেছে, ভিন্ন ভিন্ন সংখ্যা হয়ে আসতেছে।
এগুলো হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা বলে, বা অমূলদ সংখ্যার একটা ভাগ হচ্ছে অসীম অনাবৃত। এই হচ্ছে গিয়ে আমাদের তাহলে এই হচ্ছে কি আমাদের বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। আমি আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি, খেয়াল করেন। বাস্তব সংখ্যা হচ্ছে কি আমরা শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা বলবো। বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো? যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। পি ও কিউ, যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক, আর কিউ শূন্য থেকে কিউ ইকুয়াল নট 0 এবং কিউ গ্রেটার দেন 1 হবে, কিউ এর মান 1 এর থেকে বড় হবে। আর অমূলদ হচ্ছে যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। মূলদ সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে গিয়ে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আর ভগ্নাংশ যদি পি বাই কিউ আকারে আমি প্রকাশ করতে পারি তাহলে সেটাকে ভগ্নাংশ বলা হয়। পূর্ণ সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যায়, তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে গিয়ে ঋণাত্মক। ধনাত্মক সংখ্যা কোনগুলো? ভালোভাবে খেয়াল করেন। ধনাত্মক সংখ্যা হচ্ছে গিয়ে শূন্য থেকে যেগুলো বড়, শূন্য থেকে বড় সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক বলি, আর ঋণাত্মক বলি হচ্ছে শূন্য থেকে যদি ছোট হয়। আর এবার আসে হচ্ছে গিয়ে ভগ্নাংশ। ভগ্নাংশকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে গিয়ে দশমিক। খেয়াল করেন এখানে ধনাত্মক যে সংখ্যাগুলো আছে এদেরকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক, একটা যৌগিক আর একটা এক বা আমরা সহমৌলিক বলে থাকি। এক মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে যার ফ্যাক্টর দুইটি। মৌলিক সংখ্যা হচ্ছে যার ফ্যাক্টর দুইটি, দুইটির কমও হতে পারবে না, দুটির বেশি হতে পারবে না। যে সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না সেগুলোকেই মৌলিক সংখ্যা বলা হয়। যৌগিক হচ্ছে গিয়ে যার ফ্যাক্টর দুটোর বেশি, মানে দুইয়ের বেশি ফ্যাক্টর থাকলে তাদেরকে আমরা যৌগিক বলি। এক অথবা সহমৌলিক হচ্ছে পরস্পর দুটো সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে তাদেরকে আমরা সহমৌলিক বলে থাকি। সাধারণ ভগ্নাংশ খেয়াল করেন। সাধারণ ভগ্নাংশকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে প্রকৃত, আরেকটা হচ্ছে গিয়ে অপ্রকৃত, আরেকটা হচ্ছে গিয়ে মিশ্র। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যেগুলোকে যেই ভগ্নাংশের লব হরের থেকে কি হয়? ছোট হয়, যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয়। অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হরের থেকে কি হয়? বড় হয়। আর মিশ্র ভগ্নাংশ যেখানে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে। আর দশমিকটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারতেছি, একটা হচ্ছে গিয়ে সসীম আর একটা হচ্ছে অসীম আবৃত। সসীম কোনটা? সসীম হচ্ছে গিয়ে দশমিকের পরের ঘরগুলো যদি গণনা করা যায়, দশমিকের পরের ঘরগুলো যদি গণনা করা যায় তাহলে তাদেরকে বলা হচ্ছে গিয়ে সসীম। আর অসীম আবৃত কোনগুলো? দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে থাকে, দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে থাকে, যেমন আমরা একটা এক্সাম্পল নিছিলাম 33.333 এভাবে করে একটা সংখ্যা মনে করেন অসীম আকারে চলতেছে, এবং দশমিকের পরের ঘরগুলো কি আকারে আছে? অভিন্ন আকারে আছে, মানে সেম সংখ্যাই বারবার আসতেছে, সেম অঙ্ক আসতেছে বারবার, দশমিক 3 করেই আসতেছে। তাহলে এদেরকে আমরা আবৃত অবস্থায় রাখতে পারি একটা পৌনঃপুনিক চিহ্ন দ্বারা। এগুলো হচ্ছে গিয়ে অসীম আবৃত। আচ্ছা, আচ্ছা অনলাইনে অনেকেই যুক্ত আছেন, আমার কথাগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে। ক্লাস করতে গেলে দেখা যায় যে অনেকে কিছুটা পারেন, অনেকে একেবারেই পারেন না, অনেকে একটু অ্যাডভান্স লেভেলেও থাকেন। আমার কথাগুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ, তো দেখা যায় যে আমাদের সবসময় চেষ্টা থাকে যে আপনাদের বেশি পরিমাণ প্রশ্ন সলভ করিয়ে দেওয়া, সাথে আপনারা যেন বেসিকটুকুও জানতে পারেন সেই চেষ্টাটাও করা। হ্যাঁ, এখন এই দুটো কম্বিনেশন করতে গেলে যেটা হয় যে একবারে খুব ধীরেও পড়ানো যায় না, আবার খুব দ্রুতও পড়ানো যায় না। আমি যেটা করি যে অনলাইনের ক্লাস আমি যেটা করি সেটা হচ্ছে কি একটা কথাই 2-3 বার কিন্তু আমি রিপিট করি। ওকে, তো এখন আমরা যেটা করতেছিলাম যে বাস্তব সংখ্যার একটা বেসিক নিয়ে কথা বলতেছিলাম। এই বেসিকটা আপনাদেরকে পুরোটা বোঝানোর একটা চেষ্টায় আছি, এরপরে আমরা মূল প্রশ্নে চলে যাব। ইন কেস মনে করেন যে আপনার এখান থেকে 2-1টা শ্রেণীবিন্যাস অথবা বুঝতে পারেন নাই, আপনি পরবর্তীতে চাইলে এটা রেকর্ড দেখতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আবার যদি খুব বেশি সময় এটার মধ্যে ব্যয় করি তাহলে প্রশ্ন সলিউশনে আমাদের বেশি করা যাবে না, তাই এটাকে একটা কম্বিনেশনে রাখতে হবে। ঠিক আছে, তো
আপনাদের ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই, আপনার শুধুমাত্র ক্লাসে ফোকাস করেন আর শেষ পর্যন্ত ক্লাসটা করেন, আমার মনে হয় ভালো কিছু ফিডব্যাক পাবেন। আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক, মৌলিক সংখ্যা আর মূলদ অমূলদ সংখ্যা, এই দুটো আজকে কমপ্লিট করবই এবং এগুলোকে একেবারে সহজ বানিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে আপনি প্রশ্ন দেখার সাথে সাথে মূলদ অমূলদ ধরতে পারেন। ঠিক আছে, চলেন আমরা যেখানে ছিলাম যে সসীম আর অসীম আবৃত আমরা শিখে নিলাম। সসীম কোনগুলো? যদি দশমিকের পরের ঘরগুলো গণনা করা যায় তাহলে আমরা সসীম বলবো। যেমন আমরা বলতেছিলাম 1.5, দশমিকের পরের ঘর আমি গণনা করতে পারি, তাই এটাকে সসীম বলা হচ্ছে। আর অসীম আবৃত মানে কি? দশমিকের পরের সংখ্যা অসীম আকারে চলতে থাকবে, তবে দশমিকের পরের ঘরগুলো অভিন্ন আকারে, ভিন্ন ভিন্ন সংখ্যা হবে না, একই সংখ্যা হবে। দেখেন দশমিকের পরে কিন্তু সংখ্যাগুলো সেম থাকতেছে, এগুলোকে বলা হয় অসীম আবৃত। আর অসীম অনাবৃত মানে কি? দশমিকের সংখ্যাটা অবশ্যই অসীম আকারে চলবে, তবে দশমিকের পরের ঘরগুলো কি হবে? ভিন্ন ভিন্ন আকারে হবে, এগুলোকে আমরা বলবো অসীম অনাবৃত। এখান থেকে একটা কনক্লুশন করা যায় যে যেগুলোকে অসীম অনাবৃত সংখ্যা, যেগুলো অসীম অনাবৃত সংখ্যা, সেগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। যেমন 3.1417, এটা হচ্ছে গিয়ে আমাদের পাইয়ের মান, তার মানে এটা হচ্ছে গিয়ে অসীম অনাবৃত সংখ্যা, একে আমরা অমূলদ বলতে পারি। যদিও মূলদ অমূলদের একটা বিস্তারিত আলোচনা আমরা একটু পরেই করব। আপনারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। আপনারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমরা পরবর্তী টপিকে বা প্রশ্নে চলে যেতে পারবো। হ্যাঁ, আচ্ছা, অনেকে ক্লিয়ার লিখছেন। আমাদের সকলেরই চেষ্টা থাকে যে আপনাদেরকে যে ক্লাসটা দেওয়া হচ্ছে, এই ক্লাসটা যেন আপনাদের উপকারে আসে। ঠিক আছে, অবশ্যই আপনাদের যেন উপকারে আসে, আমরা সেই চেষ্টাটাই সবসময় করি। ঠিক আছে, আচ্ছা, আবার ওই যে বললাম যে একটা কম্বিনেশন রেখেই ক্লাসটা নিতে হয়, একেবারে প্রশ্ন সলভ করাতে পারলাম না এরকমও যেন না হয়, আবার বেসিকও পড়াইতে পারলাম না এমন যেন না হয়, একটা কম্বিনেশন রাখতে হয়। আপনারাও জানেন যে একটা নির্দিষ্ট সময়েরই ক্লাস হয়, এই সময়ের অতিরিক্ত দেখা যায় যে আপনিও হয়তো বা পুরোটা চাইলেও কনসেন্ট্রেট রাখতে পারবেন না, বসবেন না, দেখতেও যাবেন না। হ্যাঁ, তাই এর মধ্যেই কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেওয়ার একটা দায়িত্ব নিয়ে ক্লাসটা নিতে হয়, তাই আপনারা একটু কোঅপারেট হবেন। হ্যাঁ, চলেন আমরা পরবর্তীতে যেই প্রশ্নে চলে যাব সেটা হচ্ছে গিয়ে আমরা শুরুতেই শিখে আসছিলাম হচ্ছে গিয়ে সংখ্যা, অঙ্ক আর সংখ্যা, এবং সেখান থেকে আমরা দুটো এক্সাম্পল নিছিলাম। এরপর আমরা ভাজক নির্ণয়ের একটা এক্সাম্পল নিছিলাম। এখন আমরা বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস পড়লাম। এখন আমরা যেখানে চলে আসি সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, এইখান থেকে আপনাকে মনোযোগী হতে হবে। মৌলিক সংখ্যা, আপনাদের প্রথম যে কাজটা আমি দিব সেটা হচ্ছে আপনারা বাসায় বসে যে কাজটা করবেন, 1 থেকে নিয়ে 1 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা পুরোপুরি মুখস্থ করবেন। ঠিক আছে, 1 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ রাখবেন। 1 থেকে 10-এর মধ্যে কয়টা আছে, 11 থেকে 20-এর মধ্যে কয়টা আছে, 21 থেকে 30-এর মধ্যে কয়টা আছে, এগুলোকে ভালোভাবে করে মুখস্থ করবেন এবং সংখ্যাগুলো কি কি সেটাও মুখস্থ করবেন। প্রয়োজনে এটা একটা চার্ট বানাবেন, নোট খাতা বানাবেন, সেটা কিছুদিন পর পরে একটা চোখ বোলাবেন, বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এগুলো আপনাদের মনে থাকবে। শুনেন, ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, আর আপনাকে হুট করে যদি প্রশ্ন করা হয় নিচের কোনটি মৌলিক সংখ্যা অথবা নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, তখন আপনি কিন্তু এই প্রশ্নের জন্য 2-4-5 মিনিটও ব্যয় করতে পারবেন না। আপনার জন্য প্রতিটা প্রশ্নের জন্য টাইম নির্ধারিত। এখন আপনি যদি 1 থেকে 300 পর্যন্ত মুখস্থ রাখতে পারেন, এর মধ্য থেকেই আসলে সংখ্যাগুলো আসে, দেখার সাথে সাথে আপনি উত্তর দিতে পারবেন। যদিও আমরা আজকে শিখবো কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয়। আচ্ছা, এগুলো অনেকের মুখস্থ আছে। আচ্ছা, অনেকে 1 নম্বর প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন। আমি প্রথমে যেটা বলতেছিলাম যে মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে যার ফ্যাক্টর 2টা। আমি একটু আগে বলছি যে মৌলিক সংখ্যা হচ্ছে যার ফ্যাক্টর হচ্ছে গিয়ে কয়টা, যার ফ্যাক্টর হচ্ছে গিয়ে 2টি। এখন মৌলিক সংখ্যার ফ্যাক্টর 2টিই হতে হবে, আর 2টির কমও হতে পারবে না, 2টির বেশি হতে পারবে না। ভালোভাবে মনে রাখবেন। এই কথাটুকু বলার কারণ হচ্ছে অনেকে মনে করে 1 মনে হয় একটা মৌলিক সংখ্যা। না, 1 কোনো মৌলিক সংখ্যা না, কারণ 1-এর ফ্যাক্টর 1টি। 1 শুধুমাত্র 1 দ্বারাই ভাগ যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাই 1 কোনো মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা হতে হলে কন্ডিশন হচ্ছে গিয়ে ফ্যাক্টর 2টাই হতে হবে, 2টার কমও হতে পারবে না, 2টার বেশি হতে পারবে না। দেখেন, তাহলে এরপরে আপনি সংজ্ঞায় বলতে পারেন যে সংখ্যাটি 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না বা বিভাজ্য নয়। যে সংখ্যাটি 1 ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি যাবে না, ভাগ যাবে না, সেগুলোই হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা। তাহলে সেক্ষেত্রে 1 কখনোই একটা মৌলিক সংখ্যা হতে পারে না।
এবার আমরা এখানে যদি 1 নাম্বার কোশ্চেনের দিকে তাকাই, যেটা কারিগরি শিক্ষা অধিদপ্তর ইনস্ট্রাক্টর 2023 সালে আসছে, নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা? বেসিক্যালি মৌলিক সংখ্যা শুরু হয় হচ্ছে গিয়ে 2 দিয়ে, মৌলিক সংখ্যা শুরু হয় 2 দিয়ে। এখন তার মানে সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে 2। এই যে মৌলিক সংখ্যা 2, এটা দিয়ে আরেকটা প্রশ্ন হতে পারে। মনে করেন আপনাকে প্রশ্ন করা হলো 1 থেকে 1000-এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা কয়টি? মনে রাখবেন, যত মৌলিক সংখ্যা আছে তার মধ্যে জোড় মৌলিক সংখ্যা একটি। যত মৌলিক সংখ্যা আছে তার মধ্যে জোড় মৌলিক সংখ্যা একটি, এবং সেটা হচ্ছে গিয়ে 2, সেটা হচ্ছে 2। তাহলে এটাও একটা প্রশ্ন যে 1 থেকে 1000-এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা কয়টি? তাহলে আপনি উত্তর দিবেন হচ্ছে একটি। যদি বলা হয় নিচের কোনটি জোড় মৌলিক সংখ্যা, তাহলে আপনি উত্তর দিবেন হচ্ছে 2। তাহলে 1 নম্বর যে প্রশ্ন ছিল নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা যদি স্টার্টই হচ্ছে 2 দ্বারা, তাহলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে 2। আশা করি আপনার 1 নম্বর কোশ্চেন ক্লিয়ার। একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। খুব সুন্দর। আপনাদের হয়তো অনেকেরই মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই বা যারা নতুন প্রস্তুতিতে আছেন, আপনি যারা নতুন প্রস্তুতিতে আছেন তারা অবশ্যই 1 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি করে নেবেন? মুখস্থ করে নেবেন। হ্যাঁ, আমরা পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, নিচের কোনটি মৌলিক সংখ্যা? এই নির্ণয় পদ্ধতিটা আমি একটু পরে আসবো। হ্যাঁ, এই প্রশ্নটা আমরা আসবো এখন। খেয়াল করেন মৌলিক সংখ্যা থেকে কি কি টাইপের প্রশ্ন হয়, ঠিক আছে? 1 থেকে 25-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? আচ্ছা, এই প্রশ্নটাই আমি একটু পরে আসতেছি, আগে আমি একটা এক্সাম্পল নিব। মনে করেন বললাম 1 থেকে 31 পর্যন্ত, 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এই প্রশ্নটা তিনটা রকম ভাবে কথা দিয়ে আসে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, 1 থেকে 31 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 1 থেকে 31 এর মধ্যে ব্র্যাকেটে লিখে দিলাম এ দুটি সহ মৌলিক সংখ্যা কয়টি? দেখেন 3 ধরনের কথা লিখছি আমি এখানে, ভালোভাবে খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা, 11টি অনেকেই লিখছেন, অনেকে 9টি লিখছেন। আচ্ছা, 9টি বা 11টি, 10ও লিখছেন। তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে আমরা একটু খেয়াল করব। আচ্ছা, যেহেতু 3টা প্রশ্ন দিছি, অনেকে বিভিন্ন ধরনেরই অ্যান্সার আসবে, এটাই স্বাভাবিক। এক একটার জন্য এক একটা অ্যান্সার দিচ্ছেন। 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি যদি আপনাকে প্রশ্ন করা হয়, তাহলে আপনি 1 থেকে 31 সম্পূর্ণটা কাউন্ট করবেন। খেয়াল করেন এখানে 3 ধরনের কথা আছে, পর্যন্ত আছে, এর মধ্যে এ দুটি সহ আছে। হ্যাঁ, তাহলে যখন আপনার কাছে 1 থেকে 31 পর্যন্ত বলবে, তখন আপনি 1 থেকে 31 পুরোটা কাউন্ট করবেন। তাহলে 1 থেকে 31 পুরোটা যদি কাউন্ট করেন, তাহলে মৌলিক সংখ্যাগুলো কি কি পাবেন? 2 পাবেন, 3 পাবেন, 5 পাবেন, 7 পাবেন, 11, 13, 17, 19, 23, 29 আর পাবেন হচ্ছে গিয়ে 31। তাহলে কয়টা পাচ্ছেন? এখানে পাচ্ছেন হচ্ছে আপনি টোটাল 11টি। আমি কিন্তু প্রথমটা সলিউশনে আসছি যে 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। 1 পর্যন্ত কথা উল্লেখ থাকলে আপনি পুরোটাকে কাউন্ট করবেন, 1 থেকে 31 পর্যন্ত যা আছে এর সবগুলোকে কাউন্ট করবেন। তাহলে এখানে আছে 11টি, তার মানে আমার এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গিয়ে 11টি। এবার আসেন, যদি বলা হয় 1 থেকে 31 এর মধ্যে বলতে বুঝাইতেছে হচ্ছে এদের মাঝখানে কয়টি আছে। যখন এর মধ্যে কতটুকু লেখা থাকে, তখন আপনি যে কাজটা করবেন, শুরুর সংখ্যাটা আর শেষ সংখ্যাটা বাদ দিয়ে দিবেন। 1 এবং 31 কাউন্ট করা যাবে না। এই ক্ষেত্রে 1 আর 31 কি করা যাবে না? কাউন্ট কোনোভাবেই করা যাবে না। তাহলে খেয়াল করেন, 1 যদিও আমার মৌলিক সংখ্যা না, যদি সে মৌলিক সংখ্যা হতো তাহলেও বাদ হতো। মানে 1 না থেকে মনে করেন যদি এখানে 2 থাকতো, 2 তো একটা মৌলিক সংখ্যা। তো এইখানে যাকে আমি বাদ দিচ্ছি, এর মধ্যে বলা থাকার কারণে আমি শুরুর যেই সংখ্যাটা বাদ দিচ্ছি, এটা মৌলিক সংখ্যা হলেও বাদ যাবে, না হলেও বাদ যাবে। আর শেষ সংখ্যাটাও যদি মৌলিক সংখ্যা হয় তাহলেও বাদ যাবে, আর না হলেও তো সে এমনিতেই বাদ হয়ে যাবে। তাহলে এর মধ্যে এই কন্ডিশনটুকু যদি বলা থাকে, তাহলে আমি শুরুর সংখ্যাটা আর শেষ সংখ্যাটা বাদ দিয়ে মাঝে যারা আছে তাদেরকে কাউন্ট করব। তার মানে এই প্রশ্নের জন্য 31 এই যে মৌলিক সংখ্যা, এটা কিন্তু আবার কাউন্ট হবে না। তাহলে সেক্ষেত্রে উত্তর কিন্তু পরিবর্তন হচ্ছে, উত্তর হয়ে যাচ্ছে কত? উত্তর হয়ে যাচ্ছে কিন্তু 10টি। উত্তর হয়ে যাচ্ছে কয়টি? উত্তর হয়ে যাচ্ছে 10টি। তার মানে এর মধ্যে যখন থাকবে 1 থেকে 31 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তখন কিন্তু আমার উত্তর হবে হচ্ছে গিয়ে 10টি।
কারণ এর মধ্যে বলার কারণে শুরু আর শেষ যে সংখ্যা এই দুটো সংখ্যা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর যদি আপনাকে বলে 1 থেকে 31 এর মধ্যে এ দুটি সহ, যখনই ব্র্যাকেটে আপনাকে বলে দিবে এ দুটি সহ, তার মানে এর মধ্যে থাকলে আমরা কি করতাম, 1 থেকে 31 এর মধ্যে যদি বলতো তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা যেটা করতাম যে 1 আর 31 বাদ দিয়ে ধরতাম। কিন্তু ব্র্যাকেটে যখন এর পাশে ব্র্যাকেটে যখন এ দুটি সহ বলবে তখন আর বাদ দিবেন না, তখন এদেরকেও কাউন্ট করবেন। তার মানে তখন অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 1 থেকে 31 পুরোটা কাউন্ট করতে হবে। ইট মিনস এই যে প্রথম লাইনে লেখা ছিল 1 থেকে 31 পর্যন্ত, আর এই যে শেষে লেখা আছে 1 থেকে 31 এর মধ্যে এ দুটি সহ, এই দুটো কথার মিনিং একই রকম, ভিন্ন হচ্ছে যদি শুধুমাত্র এর মধ্যে লেখা থাকে। তাহলে এর মধ্যে এ দুটি সহ যখন বলবে তখন আমাকে সবগুলোকে কাউন্ট করতে হবে, তখন 1 আর 31 কাউকে বাদ দেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে আবার 31কে কাউন্ট করতে হচ্ছে, তখন আমার আবার উত্তর 10 থেকে হয়ে যাচ্ছে কয়টি, 11টি। তাহলে আমার তৃতীয় যে প্রশ্ন, সেই প্রশ্নটার অ্যান্সার হবে হচ্ছে 11টি। আমি কি আপনাদেরকে এই এক্সাম্পলটা বুঝাইতে পারলাম কিনা একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানাবেন। আচ্ছা, এর মধ্যে অনেকেই ভিন্ন ভিন্ন অ্যান্সার করেছেন। যারা প্রথমটার অ্যান্সার 11 দিয়েছেন তাদেরটা কারেক্ট আছে, দ্বিতীয়টার যারা 10 দিয়েছেন তাদের কারেক্ট আছে, তৃতীয়টার যারা 11 দিয়েছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। এইরকম ভাবে যারা অ্যান্সার করছেন তাদের অ্যান্সারগুলো কারেক্ট আছে। এখন আপনারা আমাকে বলেন যে আমার কথাটুকু আপনারা ক্লিয়ার কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। আমার কথাগুলো আপনারা ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানান। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে, বুঝতে পারছি স্যার, ভেরি গুড। এক তো মৌলিক সংখ্যা, অফকোর্স এক কোনো মৌলিক সংখ্যা নয়। আমি আপনাকে যেটা বলছি দেখেন, এই যে এর মধ্যে বলার কারণে শুরু আর শেষ সংখ্যাটা বাতিল হবে। এই বাতিলের ক্ষেত্রে এই যে এক বাতিল, এক তো কোনো মৌলিক সংখ্যা না, ও তো সবার আগে বাদ। যদি এখানে কোনো মৌলিক সংখ্যাও বসতো তাহলে তাকেও বাদ দিয়ে দিতাম। আচ্ছা, এরকম আরেকটা কোশ্চেন আমরা একটু পরেই নিব। আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার আছেন তো? খেয়াল করেন, আমি যেখানে ছিলাম যে 4 নম্বর যে প্রশ্নটা, সেই প্রশ্নে বলতেছে 1 থেকে 25 এর মধ্যে যেহেতু বলতেছে, তাহলে এদের মাঝখানে যে সংখ্যাগুলো আছে তাদেরকে চিন্তা করতে হবে। তাহলে 1 আর 25 দুটোই বাদ, যদিও এরা মৌলিক সংখ্যা কিন্তু না, এরা মৌলিক সংখ্যা যদিও না। তাহলে আমরা এর মধ্যে থাকলে একটা কনসেপ্ট মাথায় রাখবো যে প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটা বাদ, সেটা মৌলিক হলেও বাদ, আর মৌলিক না হলে তো তার এমনিই বাদ। ওকে, তাহলে এদের মাঝখানে কারা আছে? 1 আর 25 এর মাঝখানে আছে হচ্ছে গিয়ে 2, 3, 5, 7, 11, তারপর হচ্ছে গিয়ে 13, 17, আর হচ্ছে গিয়ে 19, আর হচ্ছে গিয়ে পাবো কাকে? 23। তাহলে কয়টা পেলাম? এখানে পেলাম হচ্ছে গিয়ে 4টা, এখানে পেলাম হচ্ছে 4টা, 8টা আর একটা 9টা। তার মানে আমার এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গিয়ে 9টি। ভেরি গুড, যারা আপনারা 9টি অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। শেষেরটাও এর মধ্যে বলেছেন, কিন্তু আমি পাশে এই দুটি সহ উল্লেখ করেছি, আপনি ভালোভাবে খেয়াল করেন নাই। শেষের কন্ডিশনটাতেও আমি এর মধ্যে কিন্তু ব্র্যাকেটে এ দুটি সহ, আমি 3-4 বার করে কিন্তু এই কথাগুলো বলছি। আমি এর জন্যই বলছি যখন কথা বলবো কনসেন্ট্রেট করেন যে এর মধ্যে এ দুটি সহ যখন থাকবে তখন আপনি কিন্তু আর মাঝখানের কথা চিন্তা করবেন না, তখন সবগুলোকে চিন্তা করবেন। একটু আগে আমি এই কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে 9টি যারা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। দেখেন, আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে দেখেন, আপনারা এবার এই প্রশ্নের অ্যান্সারটা দেন। 2 এবং 32 এর মধ্যে, দেখেন এখানে এর মধ্যে উল্লেখ আছে, দেখেন 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? দেখেন, এটার অ্যান্সার কি আসবে বলেন? 2 এবং 32 এর মধ্যে, 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? আমি আপনাদেরকে বলছিলাম এর মধ্যে কতটুকু উল্লেখ থাকলে আপনি প্রথম এবং শেষ এই দুটো সংখ্যাকে 2 থেকে 32 এর মধ্যে বলতেছে, তাই না? তাহলে এর মধ্যে যখন বলবে তখন আপনি কি করবেন? শুরু এবং শেষ, হ্যাঁ, এই দুটো সংখ্যাকে বাদ দিয়ে দিবেন, বাতিল করে দিবেন। আপনাদেরকে আমি বলছিলাম, তা সেটা মৌলিক হলেও আপনি কাউন্ট করবেন না, আর মৌলিক না হলে তো এমনিতেই কাউন্টের মধ্যে আসবে না, কারণ আমি তো প্রশ্ন সলভই করতেছি মৌলিক সংখ্যা নিয়ে। অতএব 2 থেকে 32 এর মধ্যে যেহেতু আছে, 2 একটা মৌলিক সংখ্যা, ও কাউন্ট হবে না। 32 একটা মৌলিক সংখ্যা নয়, ও না হইলে তো আরো কাউন্ট হবে না। ও মৌলিক সংখ্যা যদি ও হইতো, হ্যাঁ, 32 না থেকে মনে করেন যদি এখানে থাকতো 31 তো একটা মৌলিক সংখ্যা ছিল, মনে করেন 32 না দিয়ে যে আমি বলতাম যে এখানে 2 থেকে 31 এর মধ্যে, তাহলে এর মধ্যে থাকা মানে
প্রথমটার শেষেরটা বাতিল হয়ে যাবে। এখন সে মৌলিক হলেও বাতিল হবে, আর মৌলিক যদি না হয় তাহলে তো সে এমনিই বাদ দেবে, তাহলে কাউন্টের মধ্যেই পড়বে না। হ্যাঁ, আমি আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ার। 2 থেকে 32-এর মধ্যে তাহলে মৌলিক সংখ্যা কয়টা পাবো? তাহলে পাবো হচ্ছে গিয়ে 2 থেকে, কিন্তু আর কাউন্ট হবে না, হবে 3 থেকে। 3, 5, 7, 11, 13, তারপরে পাবো 17, 19, এরপরে পাবো হচ্ছে গিয়ে 23, 29, আর হচ্ছে কত পাবো? 31। যেহেতু 32 এর মধ্যে বলছে তাই 31 কিন্তু এখানে চলে আসবে। তাহলে এখানে 3টা 4টা 7টা, 7টা আর 3টা 10টা, তার মানে আমার এই প্রশ্নের অ্যান্সার 10টি। অনেকেই তাহলে 10টি অ্যান্সার করেছেন, 9টি অ্যান্সার হবে না, এখানে অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 10টি। যারা 10টি অ্যান্সার করেছেন, যেমন এখানে দেখতে পাচ্ছি জাবিন, হারুন, তারপরে জয়নাল, তারপরে হচ্ছে বিপদের সাথী, বীর পুরুষ, মুন ইসলাম, নোমান হোসেন, ঈশিতা, নীল অপরাজিতা, সুমাইয়া, সুমু, তারপরে হচ্ছে গিয়ে কামরুন নাহার। আচ্ছা, অনেকেই কিন্তু 10 অ্যান্সার করেছেন। যারা 10 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। এখন আপনারা আমাকে বলেন যে আপনারা ক্লিয়ার কিনা, আপনারা এই প্রশ্নের উত্তর ক্লিয়ার কিনা, দ্রুত কমেন্ট করে জানান। প্রশ্নের উত্তর ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন। দুই থেকে 31 যদি বলা হয় তাহলে 9টি হবে, এটা কারেক্ট আছে, তাহলে তখন 31টা কাউন্ট হবে না। আচ্ছা, আপনারা ক্লিয়ার আছেন? চলেন পরবর্তী প্রশ্নে যাব আমরা। এই যে কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে এই জাতীয় প্রশ্ন আপনারা নিজেরা করে নেবেন। এই যে কয়টি মৌলিক সংখ্যা আছে, এই টাইপের আমরা 2টা প্রশ্ন সলিউশন করে ফেলছি, তাই আমরা এই প্রশ্নগুলো স্কিপ করতেছি। হ্যাঁ, এই প্রশ্নগুলো আপনারা নিজেরা সলভ করবেন। ওকে, আচ্ছা, আমাদের হাতে প্রশ্ন বেশি তো, তাই আমি সবগুলো প্রশ্ন, একই জাতীয় প্রশ্নগুলো আমরা 2-3টা করে বাকিগুলো স্কিপ করতেছি। এবার আসে এই প্রশ্নটা আমাদের দরকার আছে। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? 10 থেকে নিয়ে 60 পর্যন্ত, এখানে কিন্তু পর্যন্ত বলা আছে, এখানে কিন্তু আর এর মধ্যে বলা নাই, পর্যন্ত বলা আছে, এখানে কিন্তু আপনাকে আর এর মধ্যে বলে দেয় নাই। হ্যাঁ, ভালোভাবে খেয়াল করেন। তাহলে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় মান নয় তাদের সমষ্টি। তো 10-এর পরে পরবর্তী মৌলিক সংখ্যা কিন্তু আছে হচ্ছে কি 11। 10-এর পরে যদি চিন্তা করেন তাহলে পরবর্তী মৌলিক সংখ্যা 11, কিন্তু এই 11-র একক স্থানীয় মান কিন্তু 9 না, তাহলে এটাকে আমরা নিব না। এরপরে আছে হচ্ছে 13, এই 13-র একক স্থানীয় মান কিন্তু 9 না, এটাকেও নিব না। এরপরে আছে 17-র একক স্থানীয় মানও 9 না, তাই এটাকে হবে না। আমাদেরকে কন্ডিশনে বলছে একক স্থানীয় অঙ্ক 9 হইতে হবে, তার মানে 19 একটা মৌলিক সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে গিয়ে 9, এটাকে নেওয়া যাবে। 29 একটা মৌলিক সংখ্যা যার একক স্থানীয় মান হচ্ছে গিয়ে 9। 39 কি নিতে পারবো? 39 নিতে পারবো না, কারণ 39-এর ফ্যাক্টর 2টির বেশি, 39-এর ফ্যাক্টর 2-এর অধিক, আর 2-এর অধিক হলে সেটাকে আমরা মৌলিক বলি না, সেটাকে আমরা যৌগিক বলি। আচ্ছা, এরপরে 49 কাউন্ট করবো না, 49-এ করবো না, কারণ 49-এর ফ্যাক্টর 2টার বেশি, তাহলে এটা কোনো মৌলিক সংখ্যা হবে না। 59 নিতে পারবো, কারণ 59 একটা মৌলিক সংখ্যা, কারণ 59-এর ফ্যাক্টর 2টাই, যেটা 1 এবং 59 দ্বারা ভাগ যায়। এখন আমাদেরকে যেহেতু 60 পর্যন্ত বলছে, তাই আমরা পেয়ে গেলাম 19, 29, 59, এদের সমষ্টি জানতে চাওয়া হচ্ছে। সমষ্টি জানতে চাওয়া হলে আমরা এদেরকে যোগ করে দিব, যোগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি হচ্ছে কি 107। ভেরি গুড, যারা 107 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কিন্তু কারেক্ট আছে। আচ্ছা, এখানে মনিরুল, রনি, ইয়াসমিন, লাভলু, তারপরে হচ্ছে গিয়ে ইব্রাহিম খলিল, তানভীর হোসেন, তারপরে হচ্ছে শ্রাবণ, সবারই অ্যান্সার 107 দেখতে পাচ্ছি। আপনারা ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। দ্রুত কমেন্ট করে জানাবেন যে এই প্রশ্নটা আপনারা ক্লিয়ার কিনা। পরবর্তী প্রশ্নে যাব তাহলে আমরা, খেয়াল করেন। হ্যাঁ, এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঘুরে ফিরে বারবারই এই প্রশ্নগুলো আসে, খেয়াল করেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নে বলতেছে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? 60 থেকে 80 এর মধ্যবর্তী, এদের মাঝখানে বৃহত্তম ও ক্ষুদ্রতম, তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যাটা লাগবে আর হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা লাগবে, তাই না? তাহলে 60 থেকে 80 এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা খুঁজতে হলে আমি 80-র কাছাকাছি যাব, তাহলে পাবো হচ্ছে 79, যেটা একটা মৌলিক সংখ্যা।
আর ক্ষুদ্রতমর জন্য আমি 60-এর কাছাকাছি যাব, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে গিয়ে 61। এদের কি জানতে চাওয়া হচ্ছে? এদের এই মৌলিক সংখ্যাগুলোর অন্তর জানতে চাওয়া হচ্ছে। অন্তর মানে হচ্ছে কি আমি কি করে দিব, আমি বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমি পাবো হচ্ছে কি 18, বিয়োগ করলে পাবো 18। এই সেম কোশ্চেনগুলো অন্তর না বলে আপনার কাছে যোগফল জানতে চাইতে পারে, 3 রকম ভাবে জানতে চায়। যোগফল বলতে পারে, অথবা আপনার কাছে গড় জানতে চাইতে পারে, গড় নামেও জানতে চাইতে পারে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, অন্তর বললে বিয়োগ করব, যদি আমাদের কাছে যোগফল জানতে চাই তাহলে আমরা যোগ করব। 79 আর হচ্ছে গিয়ে 61 যোগ করলে পাবো হচ্ছে গিয়ে 140। যদি যোগফল বলে তাহলে অ্যান্সার হচ্ছে 140, অন্তর বললে অ্যান্সার হচ্ছে গিয়ে 18। আর যদি আমাদের কাছে গড় জানতে চাওয়া হয় তাহলে গড় জানতে চাইলে আমরা লিখবো 79 যোগ 61 ডিভাইডেড বাই হচ্ছে 2। যেহেতু সংখ্যা 2টা তাই আমরা 2 দ্বারা ভাগ করব। এখান থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে 140, ভাগ করলাম 2 দ্বারা, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 70। তাহলে এই একই প্রশ্ন 3 রকম ভাবে আসতে পারে। কি কি নামে আসতে পারে? অন্তর সম্পর্কে জানতে চাইতে পারে, যোগফল সম্পর্কে জানতে চাওয়া হতে পারে, গড় সম্পর্কেও জানতে চাওয়া হতে পারে। কোশ্চেন কিন্তু কি বলা হচ্ছে, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার এই সেম কোশ্চেনটাই অন্তর, যোগফল, গড় 3 ভাবে আসতে পারে। আমরা 3 ভাবে এখানে সলভ করছি। আপনারা ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। যারা 18, 140 এবং 70 ধারাবাহিকভাবে এই অ্যান্সারগুলো করেছেন তাদের অ্যান্সারগুলো কারেক্ট আছে। আপনারা ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে আমাকে জানাবেন। আচ্ছা, আপনারা ক্লিয়ার। পরবর্তী প্রশ্নে যাব আমরা। খেয়াল করেন, সেম কোশ্চেন আছে এখানে। হ্যাঁ, 40 থেকে 100-এর মধ্যবর্তী একই কোশ্চেন। ওই যে গড় দেখেন, এই যে এই কোশ্চেনে কি বলতেছে, সংখ্যা দ্বয়ের গড় কত। একটু আগে আপনাকে আমি বললাম যে গড় দিয়ে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যাগুলো রয়েছে তাদের গুণফল। 1 থেকে খুবই সহজ, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। এদের গুণফল, এদেরকে গুণ করে দেন। 3 দুগুণ 6, 5 6 30, 30 আর 7 গুণ করলে 210। তাহলে এই প্রশ্নের অ্যান্সার 210 হবে। এই যে 210 হচ্ছে অ্যান্সার। সহজ জিনিস, ওকে, সহজ প্রশ্ন। এটাও আসছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স্টোর কিপার 2021 আসছে। ভেরি গুড, আপনারা 210 অনেকে অ্যান্সার করেছেন, অ্যান্সার কারেক্ট আছে। আচ্ছা, আমি উপরে একটা মৌলিক সংখ্যার প্রশ্ন রেখে আসছি। সেই প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। দেখেন, আপনাদেরকে শুরুতেই বলে দিয়েছি 1 থেকে 300 পর্যন্ত আপনারা মৌলিক সংখ্যাগুলো মুখস্থ রাখবেন। এটা সব থেকে বড় ফায়দা হচ্ছে গিয়ে সংখ্যা দেখার সাথে সাথে আপনি অ্যান্সার করতে পারবেন, যে অ্যান্সারটা করলে আপনার সময় বাঁচবে। হ্যাঁ, এর বাদ অনেক সময় হয় যে আমি ভুলে গেলাম, সেক্ষেত্রে আমি মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করব। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে আপনি কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করবেন তার একটা সমাধান আমরা এখানে আজকে দিব। খেয়াল করেন, নিচের কোনটি মৌলিক সংখ্যা যদি আপনাকে এই প্রশ্নটা করা হয়। হ্যাঁ, ছোট সংখ্যা আছে 1 থেকে 300 যদি মুখস্থ রাখেন তাহলে কিন্তু অ্যান্সার করে দিতে পারবেন যে এখানে কোনটি মৌলিক সংখ্যা। আর যদি মনে করেন যে আপনি ভুলে গেছেন, তাহলে কিভাবে নির্ণয় করবেন। আচ্ছা, আমরা এখান থেকে দুটো অপশন দেখি। দুটো অপশন হচ্ছে গিয়ে, ক নম্বর অপশন হচ্ছে গিয়ে 91 আছে, ক নম্বর অপশনে দেখতে পাচ্ছি 91, আর ঘ নম্বর অপশনে আছে হচ্ছে গিয়ে 59। এই দুটো অপশন আমরা নিব। দুটো অপশন দিয়ে বুঝতে পারবো কেন একটা মৌলিক সংখ্যা হচ্ছে আর কেন একটা মৌলিক সংখ্যা হচ্ছে না। তো একটু সবাই ক্লাসে ফোকাস করেন, বোর্ডের দিকে একটু তাকান যে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তার নিয়মটা এখন আমরা শিখব। হ্যাঁ, আচ্ছা, ধরে নেন ক নম্বর অপশনের কাছে যদি আমরা যাই, ক নম্বর অপশনে আছে হচ্ছে 91। কত আছে? 91 দেয়া আছে। এখন মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য আপনি প্রথমে যে চিন্তাটা করবেন, যে সংখ্যাটাকে আপনি নিবেন, কত নিছি আমরা? 91। 91 সংখ্যাটির কাছাকাছি এর থেকে ছোট, আবারও বলতেছি খেয়াল করেন, 91 সংখ্যাটির কাছাকাছি এর থেকে ছোট বর্গমূল করা যায়। 91 সংখ্যাটির কাছাকাছি এর থেকে ছোট বর্গমূল করা যায় এমন একটা সংখ্যা আপনাকে নিতে হবে। খেয়াল করেন, 91 এর কাছাকাছি 91 থেকে ছোট বর্গমূল করা যায় এমন একটা সংখ্যা হচ্ছে গিয়ে 81, যেটা 81কে আমি যদি বর্গমূল করি তাহলে আমি পাবো হচ্ছে গিয়ে 9। এখন এই 9 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যাগুলো আছে, 9 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে 2, 3, 5 আর হচ্ছে গিয়ে 7। 2, 3, 5, 7 এই সংখ্যাগুলো দ্বারা আমাকে এই যে 2, 3, 5, 7 আমি পেলাম, এদেরকে দ্বারা 91কে ভাগ করে দেখতে হবে। যদি এদের একটা দ্বারাও 91 ভাগ চলে যায়
যদি ওদের একটা দ্বারাও 91 ভাগ চলে যায় তাহলে 91 মৌলিক সংখ্যা হবে না। আর যদি এদের একটা দ্বারাও ভাগ না যায় তাহলে এটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো। আমি আপনাদেরকে আরেকবার বর্ণনাটা বলতেছি, খেয়াল করেন। আমরা ক নম্বর অপশনে 91 পেয়েছিলাম, 91 মৌলিক সংখ্যা কিনা এটা জানার জন্য আমরা যেটা করলাম, 91 এর কাছাকাছি 91 থেকে ছোট, 91 এর কাছাকাছি 91 থেকে ছোট বর্গমূল করা যায় এমন একটা সংখ্যা খুঁজতে হবে। তাহলে 91 এর কাছাকাছি 91 থেকে ছোট বর্গমূল করা যায় এমন একটা সংখ্যা হচ্ছে 81। 81 কে যদি আমি বর্গমূল করি তাহলে পাই হচ্ছে গিয়ে 9। এখন 1 থেকে নিয়ে 9 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা আছে সেগুলো হচ্ছে গিয়ে 2, 3, 5, 7। এই যে এদের দ্বারা 91 কে ভাগ করে দেখতে হবে। যদি এদের একটি দ্বারাও, এই 2, 3, 5, 7 এদের একটি দ্বারাও 91 ভাগ চলে যায় তাহলে 91 মৌলিক সংখ্যা হবে না। আর যদি এদের একটা দ্বারাও ভাগ না যায় তাহলে 91 মৌলিক সংখ্যা হবে। তো খেয়াল করেন 91 কে কি আমি 2 দ্বারা ভাগ করতে পারবো? 91 আমার 2 দ্বারা ভাগ হবে না, নিঃশেষে বিভাজ্য হবে না। কারণ এই 91 এর শেষ যে অঙ্কটা আছে এখানে সেটা হচ্ছে গিয়ে বিজোড় অঙ্ক। 91 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার শেষ ডিজিট বা শেষ যে অঙ্ক সেটা বিজোড়। 2 দ্বারা যে কোনো সংখ্যা ভাগ যেতে হলে শেষ যে অঙ্ক এটা জোড় হতে হবে, তাহলে সেটা কি হবে? 2 দ্বারা ভাগ যাবে। যেহেতু এটা জোড় নয় তাই 2 দ্বারা ভাগ যাবে না, তাহলে 2 কেটে দিলাম। 91 কি 3 দ্বারা ভাগ যাবে? 3 দ্বারা যে কোনো সংখ্যা ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে ওই সংখ্যাটার যে অঙ্কগুলো আছে, এই যে 91 সংখ্যাটার মধ্যে অঙ্ক আছে 9 আর 1, এই অঙ্কগুলোর সমষ্টি দ্বারাই হচ্ছে গিয়ে 10। এই 10 যদি 3 দ্বারা ভাগ যেত তাহলে 91 সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যেত। যেহেতু 10 3 দ্বারা ভাগ যায় না, তার মানে 91 সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে না। তাহলে খেয়াল করেন 10 কে 3 দ্বারা আমি কি করতে পারলাম না? ভাগ করতে পারলাম না। যেহেতু ভাগ করতে পারলাম না তাই আমি বললাম যে 91 সংখ্যাটাও 3 দ্বারা কি যাবে না? ভাগ যাবে না। আচ্ছা, 91 কি 5 দ্বারা ভাগ যাবে? 91 5 দ্বারা ভাগ যাবে না, কারণ 91 5 দ্বারা ভাগ যেতে হলে সংখ্যার শেষে শূন্য অথবা কি থাকতে হয়? 5 থাকতে হয়। এই 91 এর শেষ ডিজিটটা 0ও না 5ও না, তাই 5 দ্বারাও ভাগ যাবে না। তবে 91 সংখ্যাটা 7 দ্বারা ভাগ যাবে। 7 দ্বারা যদি আমি ভাগ করি 7 একে 7 আর হচ্ছে গিয়ে 3 7 21 13 চলে আসে। যেহেতু 91 সংখ্যাটা 7 দ্বারা ভাগ গেল, 91 সংখ্যাটা যেহেতু 7 দ্বারা ভাগ গেল, তাই আমি বলতে পারবো যে এটা মৌলিক সংখ্যা না। আমি বলছিলাম যদি এদের একটা দ্বারাও ভাগ যায় তাহলে মৌলিক সংখ্যা হবে না, আর যদি একটা দ্বারাও না যায় তাহলেই গিয়ে এটা কি হবে? মৌলিক সংখ্যা হবে। তাহলে আমরা দেখতে পেলাম 91 কোনো মৌলিক সংখ্যা নয়। এবার আমরা আসি যে ডি নাম্বার যে অপশনটা ছিল 59 কোনো মৌলিক সংখ্যা কিনা সেটার উপরে ফোকাস করি। তাহলে 59 মৌলিক সংখ্যা কিনা এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? 59 মৌলিক সংখ্যা কিনা এটা বের করার জন্য আমাকে কি করতে হবে? 59 এর কাছাকাছি এর থেকে ছোট বর্গমূল করা যায় এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে সেটা হচ্ছে 49 কে বর্গমূল করা যায় এবং এটা 79 এর কাছাকাছি এর থেকে ছোট। তাহলে বর্গমূল করলে পাবো 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা আছে কি আছে? 2 3 5 7। এদের দ্বারা এখন আমি 59 কে ভাগ করে দেখি। 59 2 দ্বারা ভাগ যাবে? কখনোই যাবে না, কারণ শেষ ডিজিটটা জোড় নয়। 59 কি 3 দ্বারা ভাগ যাবে? 3 দ্বারা ভাগ যেতে হলে এই অঙ্কগুলোর যোগফল কত আসতেছে? 14 আসতেছে। 14 তো 3 দ্বারা ভাগ যায় না, তাহলে 59ও 3 দ্বারা ভাগ যাবে না। 59 এর শেষে 0 অথবা 5 নাই, তাই এই 59 সংখ্যাটা 5 দ্বারাও ভাগ যাবে না। 59 সংখ্যাটা কিন্তু 7 দ্বারাও ভাগ যাবে না। দেখেন এই 2 3 5 7 এদের একটা দ্বারা 59 ভাগ যায় নাই, তাই আমরা বলতে পারি এই প্রশ্নে মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে 59। এখন অনেকেই বলতেছেন যে এটা সময় বেশি লাগবে। খেয়াল করেন, আপনি যখন পরীক্ষার হলে বসে, আপনাকে তো প্রথম সলিউশন দিয়েই দিছি যে 1 থেকে 300 মুখস্থ করেন। মুখস্থ থাকলে তো আপনি সংখ্যা দেখার সাথে সাথে বলতে পারবেন, এটা তো সব থেকে সহজ সলিউশন। আর যদি এমন হয় যে আপনি সংখ্যাটা ভুলে গেছেন, তখন আপনাকে প্রশ্নটা সলিউশনের জন্য এই নিয়মটা তো মানতে হবে, করতে হবে। এই নিয়মটা ফলো করলে তখন আপনি সঠিক অ্যান্সারটা বের করে আসতে পারবেন। এখন কথা হচ্ছে এটা সময় লাগবে, আপনি প্র্যাকটিসে নামেন, আপনি এগুলোকে প্র্যাকটিসে রাখেন।
হ্যাঁ 2 দ্বারা কোন ভাগ করার নিয়ম দেখেন, 3 দ্বারা ভাগ করার নিয়ম করেন, 5 দ্বারা ভাগ করার, 6 দ্বারা ভাগ করার শর্টকাট নিয়মগুলো মনে রাখেন। আপনি যত ভালো প্র্যাকটিসে নামবেন আপনার জন্য জিনিসগুলো তত ইজি হবে। এই একটা প্রশ্ন বোর্ডে যখন আমি সলভ করাচ্ছি আমি তো প্রায় 5-7 মিনিট নিয়ে করাচ্ছি, আপনি তো পরীক্ষার হলে 5-7 মিনিট নিয়ে প্রশ্ন সলভ করতে পারবেন না। আপনাকে শেখাচ্ছি সময় নিয়ে, যাতে আপনি এটা শিখে অ্যাপ্লাই করতে পারেন, আর অ্যাপ্লাই করার পরে আপনার সময় কনজিউম হয়। আপনাকে আপনার প্রচেষ্টা তো ওইটা, আগে শিখলেন তারপরে ওই প্রচেষ্টা করলেন যে টাইমের মধ্যে আমি শেষ করতে পারি কিনা। হ্যাঁ আসেন চলেন আমরা পরবর্তী প্রশ্নে যাব। হ্যাঁ এই কোশ্চেনটা আমাদের দরকার, খেয়াল করেন। 3টি ক্রমিক সংখ্যার যোগফল কি বলতেছে? 3টি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যার কি যোগফল যদি 33 হয় তাদের গুণফল হবে। আচ্ছা 3টি ক্রমিক সংখ্যার যোগফল যদি 33 হয়, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। রানা কমেন্ট করেছেন, খুব সুন্দর কমেন্ট করছেন। অ্যাকচুয়ালি প্র্যাকটিস যত বেশি করবেন আপনি তত ভালো করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা 3টি ক্রমিক সংখ্যার যোগফল যদি 33 হয় তাহলে তাদের গুণফল কত বা গুণফল হবে। আচ্ছা এই ক্ষেত্রে আপনাকে সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। যদি আপনি ওই 3টা সংখ্যার গুণফল নির্ণয় করতে চান তাহলে আপনাকে প্রথমেই কি করতে হবে? ওই সংখ্যাগুলোকে নির্ণয় করতে হবে। আর ওই সংখ্যাগুলো নির্ণয় করার জন্য আপনি কি করবেন খেয়াল করেন। এই যে আপনি যোগফল পাচ্ছেন 33, এই 33কে সংখ্যা আছে কয়টা? 3টা, এই 3 দ্বারা আপনি ভাগ করে দেন। 3 দ্বারা ভাগ করলে অ্যাকচুয়ালি আপনি যে সংখ্যাটা পাবেন সেটা হচ্ছে গিয়ে এই 3টা ধারাবাহিক সংখ্যার মধ্যম সংখ্যাটাকে আপনি পাবেন। আমরা যে কাজটা করলাম, যোগফল যেহেতু 33 বলা আছে আর সংখ্যা যেহেতু 3টা বলা আছে, তাই আমি কি করলাম 33কে 3 দ্বারা ভাগ করলাম, আমি ভাগ করে পেয়ে গেলাম 11। এই যে 11 পেলাম, এই 11 হচ্ছে গিয়ে এই যে 3টা ক্রমিক সংখ্যা, এই 3টা ক্রমিক সংখ্যার মাঝের যে সংখ্যাটা সেটা হচ্ছে 11। তো 11 যদি মধ্যম সংখ্যাটা হয় তাহলে তার আগে একটা বসবে পরে একটা বসবে। সংখ্যা যেহেতু 3টা তার আগে একটা বসবে, তার আগে একটা বসবে পরে একটা বসবে। তাহলে আগে কোন সংখ্যাটা হবে? আগের সংখ্যাটা কি হবে? যেহেতু এরা ধারাবাহিক তাহলে আগে বসবে 10, আর যে ধারাবাহিকের কারণে এর পরে বসবে হচ্ছে গিয়ে 12। তাহলে সংখ্যাগুলো আমরা নির্ণয় করে ফেললাম খুব সহজেই। সংখ্যাগুলো কি কি? 10, 11, 12। এদের গুণফল জানতে চাওয়া হয়েছে, তাহলে 10 × 11 × 12 দিয়ে দেন। তাহলে গুণ করলে আপনি পাবেন কত? এখানে 1320 পেয়ে যাবেন। তাহলে আপনার অ্যান্সার হচ্ছে গিয়ে 1320। অনেকেই এখানে 1320 অ্যান্সার করেছেন, অনেকেই 1320 অ্যান্সার করেছেন। 1320 যারা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট। ওকে আচ্ছা ভাই, মৌলিক সংখ্যা বের করার নিয়ম একই রকম, ঠিক আছে? এখন সেটা 100 হোক 200 হোক, আপনাদেরকে নিয়ম ধরাই দিছি। সেটা হচ্ছে গিয়ে যে যেই সংখ্যাটাকে আপনি নেবেন তার কাছাকাছি এবং তার থেকে ছোট বর্গমূল করা যায় এমন সংখ্যা আপনাকে খুঁজতে হবে। খেয়াল করেন, 1 নম্বর পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ। এখন আপনি মুখস্থ করতে পারলে খুব ভালো, আর মুখস্থ না করতে পারলে কি করতে পারেন সলিউশন একটা হাতে রাখছি, প্ল্যান বি হাতে রেখে দিছি, সেটাও আপনাকে দেখাই দিছি। হ্যাঁ এখন কথা হচ্ছে গিয়ে বর্গমূল করা যায় এমন সংখ্যা কিভাবে বুঝবো, বা কোনটা বর্গমূল হয় এই সংখ্যা কিভাবে বুঝবো। এর জন্য আপনি 1 থেকে 25 পর্যন্ত স্কয়ার, তারপর হচ্ছে কিউব, তারপর হচ্ছে রুটের মান মুখস্থ করেন। আপনাকে তো ক্যালকুলেটর পরীক্ষার হলে ব্যবহার করতে দিবে না, আপনাকে এই মানগুলো মুখস্থ করতে হবে ভাই। যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তা আপনি এই মানগুলো মুখস্থ করা ছাড়া আপনার উপায় নাই। আপনাকে নামটাও মুখস্থ করতে হবে, 1 থেকে 25 পর্যন্ত নামটাও মুখস্থ করতে হবে। আপনারা অনেকেই আছেন যারা গুণ ভাগ করতে গেলেও প্রবলেমে পড়েন। তা আপনি ছোটবেলার ইতিহাস মনে করেন যে আপনি ছোটবেলায় শিখতেন 15 আর 11 গুণ করলে কত হবে, এই জাতীয় প্রশ্ন ছিল আপনার। আপনি এই জাতীয় কিছু প্রশ্ন গুণ করা শেখেন, আপনি গুণ করা শেখেন। 225কে আপনি দিয়ে দেন 15 দ্বারা ভাগ করবো তাহলে কত আসবে, তাহলে এইভাবে করে কিছু গুণ করা শেখেন। অথবা 225 × 35 ডিভাইডেড বাই আপনি দিয়ে দেন, এখানে দিয়ে দেন হচ্ছে গিয়ে 45, এরকম করে কিছু গুণ করা শেখেন, কাটাকাটি করা শেখেন। আপনার টাইম কনজিউম হবে, আপনি এখন থেকে করেন এটা। যারা অ্যাডভান্স আছেন তাদের জন্য এটা খুব ভালো, তারা অলরেডি প্র্যাকটিসে চলে আসছেন বা প্র্যাকটিস করে ফেলছেন। যারা নতুন অবস্থায় আছেন বা এখন পর্যন্ত প্রবলেম ফেস করতেছেন, তারা এই কাজগুলো করেন, আপনার লাভ হবে। ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, আপনি স্কয়ারের মান, কিউবের মান, রুটের মান, নামতা 1 থেকে 25 পর্যন্ত এগুলো মুখস্থ করেন। আমি প্রত্যেক ক্লাসে এই কথাগুলো বলি, এগুলো কাজে লাগবে, প্রতিটা পদে পদে কাজে লাগবে এগুলো। ওকে
চলেন পরবর্তী প্রশ্নে যাব। আমরা পরবর্তী প্রশ্ন সরাসরি চলে যাব হচ্ছে গিয়ে মূলদ অমূলদে চলে যাব। সহমৌলিক, সহমৌলিক নিয়ে আমরা একটু আগে কথা বলছি, খেয়াল করেন সহমৌলিকটা বলে যাই। সহমৌলিক হচ্ছে গিয়ে যে পরস্পর দুটি সংখ্যার গসাগু বা কমন ফ্যাক্টর যদি হচ্ছে গিয়ে 1 হয়, তাহলেই তাকে আপনি কি বলবেন? সহমৌলিক বলে দিবেন। এখন খেয়াল করেন এর একটা শর্টকাট টেকনিক হচ্ছে, ভালোভাবে খেয়াল করেন, এর একটা শর্টকাট টেকনিক হচ্ছে, দেখবেন যে অপশনে কোন অপশনটায় সহমৌলিক নিয়ে যখন আপনাকে প্রশ্ন করা হবে, নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক, তখন আপনি দেখবেন অপশনে কোন অপশনটায় মৌলিক সংখ্যা আছে। এটা একটু দেখেন কোন অপশনটায় মৌলিক সংখ্যা আছে, ওইটা দাগায় দিবেন। দেখেন ক, খ, গ, ঘ, এই 4টা অপশনের মধ্যে একটা অপশনের মধ্যেই মৌলিক সংখ্যা আছে। এই যে 97, এই 97 আছে হচ্ছে গিয়ে ঘ নম্বর অপশন। এই যে সুন্দর দাগায় দেন। শর্টকাট টেকনিক মনে রাখেন, যে সহমৌলিক যখন আপনাকে জিজ্ঞেস করা হবে তখন আপনি মনে রাখবেন যে প্রশ্নের অপশন দেখার সাথে সাথে যদি উত্তর দিতে চাই, সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে কোন অপশনটায় মৌলিক সংখ্যা আছে সেটাই আপনার উত্তর। আর যদি আপনি ভাগ করে এমনি নর্মালি দেখতে চাইতেন, তাহলে দেখেন 52 আর হচ্ছে কি 97, এই দুটো পরস্পর সহমৌলিক কেন বলা হচ্ছে? কারণ 52 যদিও 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, বা 13 দ্বারাও ভাগ যায়, বা 4 দ্বারাও ভাগ যায়, কিন্তু 97 কিন্তু কোনো কমন, এই যে 52কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, 97 কি 4 দ্বারা ভাগ করতে পারবো? কমন ফ্যাক্টর 4 হবে না। এই দুটো সংখ্যা যদি কমন ফ্যাক্টর বা গসাগু যদি আপনি বলেন, তাহলে এই দুটো সংখ্যার কিন্তু কমন ফ্যাক্টর একটাই, সেটা হচ্ছে কি 1। আর যেহেতু এরা 1 দ্বারা ভাগ যায়, তাই এদেরকে আমরা সহমৌলিক বলবো। হ্যাঁ, খুব সুন্দর, যে একটি মৌলিক সংখ্যা থাকবে। অপশনে দেখবেন কি সহমৌলিকের ক্ষেত্রে সবসময় দেখবেন অপশনে একটা মৌলিক সংখ্যা থাকবে। মৌলিক সংখ্যা যেটার মধ্যে আছে ওইটার উত্তর দেখায় দেন, সহজ হয়ে গেল। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, পরবর্তী প্রশ্নটা মনে হয় সহমৌলিক। হ্যাঁ, এই যে নিচের কোন ক্রমজোটটি সহমৌলিক, এটা আপনারা অ্যান্সার দেন তো। আপনার এই প্রশ্নটার অ্যান্সার দেন, 17 নম্বর প্রশ্নের অ্যান্সার দেন তো কি হবে বলেন। আপনাদেরকে শর্টকাট টেকনিক, প্রশ্নের অপশন দেখার সাথে সাথে উত্তর দেওয়ার মতো কি খুঁজতে হবে সেটা আপনাদেরকে বলে দিছি। বলেন এখন আপনারা বলেন। আচ্ছা, ওয়াহিদুল্লাহ ডি অ্যান্সার করেছেন, ঘাসফুল অ্যান্সার করেছেন ডি। আচ্ছা, এরপরে ইয়াসমিন, ইব্রাহিম, ইবাদুল, মামুনুর, তারপরে তাহমিনা। আচ্ছা, সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ডি অ্যান্সার করেছেন। দেখেন আপনারা সহজ করে দিছিলাম আপনাদের, যে দেখেন যে কোন অপশনটার মধ্যে মৌলিক আছে। দেখেন এই যে ডি নাম্বার অপশনে 17 একটা মৌলিক সংখ্যা, তাহলে অ্যান্সার হচ্ছে কি এইটা। আশা করি সবাই ক্লিয়ার। আমরা একটু চলে যাব মূলদ অমূলদের মধ্যে চলে যাব। এই যে আমরা মূলদ অমূলদ চলে আসছি, খেয়াল করেন মূলদ অমূলদ নিয়ে একটু পড়বো, সবাই একটু মনোযোগী হবেন। হ্যাঁ, মূলদ আর অমূলদ নিয়ে একটু পড়বো, সবাই একটু মনোযোগী হবেন। আমরা এটাকে এমন ভাবে একটু শেখার চেষ্টা করব, যেমন এই যে দেখেন সহমৌলিক, আপনাকে আমি বলছিলাম যে আপনি অপশনের মধ্যে একটা মৌলিক সংখ্যা আছে কোন অপশনটার মধ্যে, এটা একটু ফোকাস করেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। আপনার কিন্তু সলভ করতে 10 সেকেন্ডও সময় লাগে নাই। তা আমরা মূলদ অমূলদ সংখ্যাটা শিখবো এইভাবে, যাতে প্রশ্ন দেখার সাথে সাথে আমি বলতে পারি এটা মৌলিক, এটা মূলদ, আর এটা অমূলদ, দেখার সাথে সাথে যেন বলতে পারি। খেয়াল করেন মূলদ সংখ্যা কোনগুলো বা কাকে বলে। আমরা একটু আগে বলে আসছি যে যদি P/Q আকারে আপনি প্রকাশ করতে পারেন, তাহলে সেটা মূলদ সংখ্যা, যেখানে P ও Q পরস্পর সহমৌলিক হতে হবে, এবং Q = ≠0, এবং Q > কি হতে হবে? 1 হতে হবে। এটাকে আমরা কি বলি? মূলদ সংখ্যা বলি। মূলদ সংখ্যা হচ্ছে গিয়ে যাকে আমরা P/Q আকারে প্রকাশ করতে পারবো, এবং যেখানে P ও Q পরস্পর সহমৌলিক, আর Q = ≠0, এবং Q > কি হবে? 1 হবে। এইগুলোকে আমরা মূলদ বলবো। তবে এতটুকু সংখ্যা দ্বারা আসলে মূলদ সংখ্যা বর্ণনা কমপ্লিট হয় না, আমাদের কারো ডিটেলস জানতে হবে, যাতে আমরা অপশন দেখার সাথে সাথে একটাই মূলদ সংখ্যা ডিরেক্ট বলতে পারি। তো আসেন আমরা কিছু পয়েন্ট লিখবো, আপনারা সবাই একটু খাতে কিছু পয়েন্ট লিখবেন। হ্যাঁ, সবাই একটু পয়েন্টগুলো লিখবেন। তাহলে পয়েন্টগুলো কি হতে পারে খেয়াল করেন। প্রথম যে পয়েন্টটা লিখবেন সেটা হচ্ছে গিয়ে শূন্য প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ
এরা সবাই মূলদ সংখ্যা, এরা সবাই হচ্ছে গিয়ে মূলদ সংখ্যা। দেখেন আপনাকে এখানে আইডেন্টিফাই করে দিচ্ছি কাদেরকে দেখলে আপনি মূলদ সংখ্যা বলবেন। শূন্য দেখেন, প্রকৃত ভগ্নাংশ দেখেন, অপ্রকৃত ভগ্নাংশ দেখলেন, মিশ্র ভগ্নাংশ দেখলেন, এদের যাদেরকে দেখবেন সবাইকে আপনি কি বলবেন? মূলদ সংখ্যা বলে দিবেন। আপনার অপশনে মনে করেন 3/4 আছে, 3/4 একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা মূলদ হয়ে যাবে। আপনার অপশনে 7/5 আছে, 7/5 একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাও কি হয়ে যাবে? এরকম দেখলো আপনি সেটাকে মূলদ বলে ফেলবেন। মিশ্র মানে মনে করেন এক সমস্ত 1/3 আছে, এটা আমরা দেখতে পাচ্ছি সমস্ত আকারে, তাহলে এটা একটা মিশ্র ভগ্নাংশ। এরকম যদি আপনি অপশন দেখেন সেটাকেও আপনি কি বলবেন? মূলদ বলে ফেলবেন। আর শূন্য থাকলে সেটাকেও আপনি কি বলবেন? মূলদ বলবেন। হ্যাঁ, তাহলে আমরা এখন যে জিনিসটা পড়তেছি সেটা হচ্ছে গিয়ে মূলদ সংখ্যা দেখার সাথে সাথে যে চিনবো, হ্যাঁ, সেগুলোর একটা বর্ণনা পড়তেছি, কোনগুলোকে মূলদ সংখ্যা বলা হয়, কিভাবে দেখলে বুঝবে এগুলো মূলদ সংখ্যা। তার মধ্যে প্রথম পয়েন্টটা আমরা লিখছি এখানে, তার মধ্যে প্রথম একটা পয়েন্ট লিখছি, শূন্য, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ এরা সবাই মূলদ সংখ্যা। এদের যাদেরকে দেখবেন সবাইকে আপনি কি বলে ডাকবেন? মূলদ সংখ্যা বলবেন। ক্লিয়ার কিনা? আপনারা একটু দ্রুত কমেন্ট করে জানান, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। এইখানে আপনাকে একটু দ্রুত কমেন্ট করতে হবে, কারণ আমাকে এখানে পয়েন্ট লিখতে হচ্ছে, আপনাকে বোঝাতেও হচ্ছে, আমাদের একটু সময় লাগবে, তাই আপনাদেরকে কোঅপারেটিভ হতে হবে। আপনারা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যে আপনারা ক্লিয়ার কিনা। আচ্ছা, এই যে আমি পয়েন্টটা আপনাকে লিখছি মূলদ সম্পর্কিত, আপনারা এখানে প্রথমে লিখে নেন, মূলদ লেখেন। মূলদ সম্পর্কিত আপনাকে কিছু পয়েন্ট আমি দিব, যেই পয়েন্টগুলোকে আপনি দেখলেই বা মনে রাখলে বা মুখস্থ রাখলে প্রশ্ন দেখার সাথে সাথে বলতে পারবেন এটা মূলদ সংখ্যা। আসেন দ্বিতীয়টাতে আমরা যাই। দ্বিতীয় পয়েন্টটা আপনারা লেখেন বর্গমূল, লেখেন বর্গমূল, বর্গমূল ও ঘনমূল করা যায়, বর্গমূল ও ঘনমূল করা যায় এমন যে কোনো সংখ্যাই, এমন যে কোনো সংখ্যাই মূলদ সংখ্যা। ওকে, এমন যে কোনো সংখ্যাই কি হয়ে যাবে? মূলদ সংখ্যা হয়ে যাবে। দ্রুত লেখেন, হ্যাঁ দ্রুত লিখে ফেলবেন। বর্গমূল ও ঘনমূল করা যায় এমন যে কোনো সংখ্যাই কি হয়ে যাবে? মূলদ সংখ্যা। দেখেন আপনাকে পয়েন্ট আউট করে দিচ্ছি, আপনি অপশন দেখবেন, উত্তর দাগায় দিয়ে আসবেন, সময় নষ্ট হবে না। ওকে, অনেকেই আছে ছোটবেলায় মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এগুলোকে মুখস্থ করছেন, এখন ভুলে গেছেন, বুঝেন না, পারেন না, এই জন্য আমি আপনাদেরকে পয়েন্ট আউট করে দিচ্ছি, সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি। খেয়াল করেন, বর্গমূল ও ঘনমূল করা যায় এমন যে কোনো সংখ্যায় কি হয়ে যাবে? মূলদ সংখ্যা হয়ে যাবে। এক্সাম্পল নেই, যেমন মনে করেন √49, √49 কে বর্গমূল করা যায়? অবশ্যই করা যাবে। এটাকে √49 মানে হচ্ছে 7 পূর্ণ সংখ্যায় চলে আসছে, তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে যাবে। আবার যদি আপনাকে বলি 3√27, তাহলে এটাকে কি ঘনমূল করা যাবে? আচ্ছা, এইটাকে ঘনমূল করে পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় কিনা, এটা নিয়ম কি দেখেন, 27 মাঝে কি আছে? 27 আছে। 27কে আমি ভাঙলে পাবো হচ্ছে 3 কিউব। 27কে ভেঙে কত লেখা যায়? 3 কিউব লেখা যায়। আর থেকে যাচ্ছে 3 রুট মানে আমরা জানি যে 1/3। 3 রুটকে আমরা ভাঙলে কি পাই? 1/3 পাই। তাহলে আমি ব্র্যাকেটের উপরে লিখে দিচ্ছি 1/3। এবার কি হয়? এবার এই পাওয়ার গুলো গুণ অবস্থায় চলে আসে, হ্যাঁ পাওয়ার গুলো গুণ হয়, তাহলে 3 × 1/3, 3 আর 3 কেটে দেই, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে শুধু 3। কি পেয়ে যাব? শুধু 3 পেয়ে যাচ্ছে। তাহলে এই দেখেন 3√27 কে আমি পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারছি। প্রকাশ করতে পারা মানেই এটাকে ঘনমূল করা যায়। আর যদি ঘনমূল করা যায় তবে তাকে আমরা অবশ্যই কি বলবো? মূলদ সংখ্যা বলবো। তাহলে বর্গমূল ও ঘনমূল করা যায় এমন যে কোনো সংখ্যাই মূলদ সংখ্যা। যে পয়েন্টগুলো আপনাকে লিখে দিচ্ছি, এই পয়েন্ট অনুযায়ী একটু পরে আপনাকে রিয়েল কোশ্চেন দিব, আপনাদের অ্যান্সার করতে হবে। ভালোভাবে বোঝার চেষ্টা করেন, মনোযোগী হন। অ্যাটলিস্ট মৌলিক সংখ্যা তো আমি বুঝাই ফেলছি, মূলদ অমূলদ সংখ্যাটা অ্যাটলিস্ট ভালোভাবে বুঝেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, ভালোভাবে বোঝেন। আমি এখানে কিন্তু বেশ ভালো সময় আপনাদের জন্য ব্যয় করতেছি, ঠিক আছে? তো বর্গমূল ও ঘনমূল করা যায় এমন যে কোনো সংখ্যায় কি হবে? মূলদ সংখ্যা। আমরা কিন্তু এখানে এক্সাম্পলও নিছি, হ্যাঁ। আচ্ছা, পরবর্তী যে পয়েন্টটা আমরা লিখবো খেয়াল করেন, দশমিকের পরের ঘরগুলো লেখেন। দশমিকের পরের ঘরগুলো, দশমিকের পরের ঘরগুলো যদি, দশমিকের পরের ঘরগুলো যদি গণনা করা যায় অথবা সসীম হয়। আমরা বাস্তব সংখ্যার যে শ্রেণীবিন্যাস সেখানে কিন্তু পড়ে আসছিলাম সসীম,
সসীম করে আসছিলাম। দশমিককে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে গিয়ে অসীম আবৃত। এই যে সসীম নিয়ে আমি এখন কথা বলতেছি, দশমিকের পরের ঘরগুলো যদি গণনা করা যায় অথবা সসীম হয় তাহলে সেগুলো তবে তা মূলদ সংখ্যা, হ্যাঁ। তাহলে আমরা এটার এক্সাম্পল কি নিয়েছিলাম, দশমিকের পরের ঘরগুলো যদি গণনা করা যায়, যেমন আমরা এক্সাম্পল নিয়েছিলাম 2.5 দেখেন দশমিকের পরের ঘরটা আমি গুনে বলতে পারতেছি বা সীমাবদ্ধ অবস্থায় আছে, তাই আমি এটাকে বলবো কি, এই ধরনের সংখ্যা যদি থাকে তাহলে সেটাকে অবশ্যই আপনি কি বলবেন, মূলদ সংখ্যা বলে কাউন্ট করবেন। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্ট আশা করি আপনারা বুঝে গেছেন। আমরা এবার 4 নাম্বার পয়েন্ট লিখবো। 4 নাম্বার পয়েন্টটা ভালোভাবে বোঝার আছে, যেটা আমরা পড়ে আসছিলাম অসীম আবৃত, আমরা বলতেছিলাম যেটাকে অসীম আবৃত। তাহলে দশমিকের পরের ঘর লেখেন, পয়েন্টটা লেখেন, দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে অসীম হয়, দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে অসীম হয় তবে তা মূলদ সংখ্যা। এইটার একটা এক্সাম্পল কেমন হতে পারে, এই মনে করেন যে আমি একটা এক্সাম্পল যদি দেই, আশা করি এই পয়েন্টগুলো লিখছেন, আমি একটু মুছে ফেলতেছি, আমাদের স্পেস কম। এটার একটা এক্সাম্পল এরকম হইতে পারে, খেয়াল করেন, মনে করেন আমি সংখ্যা নিলাম 1.1111 করে, এইভাবে করে একটা সংখ্যা চলতেছে, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, 1.1111 করে একটা সংখ্যা চলতেছে, তাহলে এই সংখ্যাটা অসীম আকারে চলতেছে। কি বলছে, দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে, অভিন্ন বলতে ভিন্ন ভিন্ন হবে না, একই রকম হবে, অভিন্ন আকারে অসীম, তাহলে এই যে এটা অসীম আকারে চলতেছে না, এবং ঘরগুলো কেমন হতে হবে, অভিন্ন আকারে। দেখেন দশমিকের পরের ঘরগুলো কিন্তু সেম 1111 এরকম আকারে চলতেছে, তাহলে এগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো, কারণ এদেরকে আমরা সীমাবদ্ধ অবস্থায় বা আবৃত অবস্থায় রাখতে পারি। 1.11 এর উপর একটা পৌনঃপুনিক দিলে বুঝতে পারবো যে এই সংখ্যাটার বারবার দশমিকের পরের ঘরগুলো বারবার পুনরাবৃত্তি করছে। এই জাতীয় যদি আপনি সংখ্যা প্রশ্নে দেখতে পান, তাহলে আপনি সেটাকে মূলদ সংখ্যা বলেই কাউন্ট করিয়েন। আবার যদি এরকম থাকে 1.101010 এভাবে করে চলতেছে, তাহলে দেখেন প্রতি দুইটা ঘর, এটা তো অবশ্যই অসীম আকারে চলতেছে, কিন্তু দশমিকের পরে প্রতি দুইটা ঘর পুনরাবৃত্তি ঘটতেছে, বারবার করে অভিন্ন আকারে আসতেছে, তাহলে এটাকে আপনি লিখতে পারেন হচ্ছে 1.10, এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিতে পারেন, তাহলে দেখেন অসীম আবৃত আকারে আমি তাকে রাখতে পারতেছি। এই ধরনের যদি আপনি অপশন দেখেন, তাহলে সেটাকে আপনি কি বলবেন, মূলদ বলবেন। আবার যদি দেখেন 1.101 এভাবে করে চলতেছে, তাহলে দেখেন এটা অবশ্যই একটা অসীম, হ্যাঁ, অসীম আকারে চলতেছে, এবং প্রতি 3টা করে পুনরাবৃত্তি ঘটতেছে। কয়টা করে, প্রতি 3টা করে পুনরাবৃত্তি ঘটতেছে, তাহলে আমি এখানে লিখতে পারবো 1.101। এই 101 যেহেতু পুনরাবৃত্তি ঘটতেছে, তাহলে 1 এর উপর একটা পৌনঃপুনিক, এই 1 এর উপর একটা পৌনঃপুনিক দিয়ে দিলাম, আবৃত করে নিলাম। এই ধরনেরও যদি থাকে, তাহলেও তাদেরকে আমি মূলদ সংখ্যা বলবো। টু পয়েন্ট মনে করেন, ওই যে দশমিকের পরে যেটা গণনা সসীম বলছি, মনে করেন 2.35, হ্যাঁ, তো এটা তো ভিন্ন হয়েছে, কিন্তু গণনা করতে পারতেছে। এটা যেমন অসীম আকারে চলতেছে, কোথায় গিয়ে থামবে এটার তো আমরা জানি না, ইনফিনিটি যেটাকে আমরা বলি। আর গণনা করা মানে কি, 2.35 এটাকে তো গণনা করা যায়, হ্যাঁ, ঠিক আছে, ভিন্ন ভিন্ন হতে পারে। আসেন আমরা যেটা বলতেছিলাম, এই ধরনের চিত্র যদি আপনি দেখেন, সংখ্যা, এই ধরনের সংখ্যা যদি আপনি দেখেন, তাহলে সেগুলো আপনি মূলদ সংখ্যা বলবেন। আচ্ছা, মূলদ সংখ্যার লাস্ট যে পয়েন্টটা আপনি লিখবেন সেটা হচ্ছে গিয়ে সকল পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। এই যে একটু আগে আপনাকে আবৃত অবস্থায় যাদেরকে দেখাইছি, আবৃত অবস্থায় যে সংখ্যাগুলো দেখাইছি, যে 1.1 এর উপরে পৌনঃপুনিক দেওয়া, এই জাতীয় যে সংখ্যাগুলো আছে এদেরকে আপনি মূলদ সংখ্যা বলেন। তাহলে সকল পৌনঃপুনিক যুক্ত সংখ্যাই মূলদ সংখ্যা, সকল পৌনঃপুনিক যুক্ত সংখ্যাই মূলদ সংখ্যা। এই হচ্ছে গিয়ে মূলদ সংখ্যার পয়েন্টগুলো, যেগুলো আপনাকে অবশ্যই মুখস্থ থাকতে হবে যদি আপনি সময় বাঁচাতে চান, এবং প্রশ্ন দেখার সাথে, প্রশ্নের অপশন দেখার সাথে সাথে উত্তর করতে চান, তাহলে এই পয়েন্টগুলো আপনাকে অবশ্যই মুখস্থ থাকতে হবে।
মূলদ নিয়ে বুঝে ফেললাম, আমরা এবার চলে যাব অমূলদ নিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ প্রতিটাতে আমি আপনাদেরকে এক্সাম্পল দিছি। এবার আমরা চলে যাই অমূলদ। লেখেন অমূলদ। কোনগুলো হলে আমরা অমূলদ বলবো? হ্যাঁ, অমূলদ কাকে বলে? যাদেরকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, তারাই হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যা কিভাবে চিনবো সেটা হচ্ছে, খেয়াল করেন, প্রথমে আমরা যেটা লিখছিলাম যে দ্বিতীয় যে পয়েন্টটা লিখছিলাম, বর্গমূল ও ঘনমূল করা গেলে আমরা মূলদ বলবো। তার মানে বর্গমূল আর ঘনমূল করা যদি না যায় তাহলে অমূলদ হয়ে যাবে। সোজা কথা, বর্গমূল ঘনমূল করতে পারলে যদি আপনি তাকে মূলদ সংখ্যা বলেন, তাহলে করতে না পারলে আপনি কি বলবেন? অমূলদ সংখ্যা বলবেন। আচ্ছা, এটা আপনারা তো ওইখানে পড়ে আসছেন, এটা আলাদা করে আমি আর লিখলাম না। মনে রাখবেন যে বর্গমূল ঘনমূল করতে পারলে যদি মূলদ হয়, তাহলে না করতে পারলে অমূলদ হবে। একটা এক্সাম্পল নিতে পারি আমরা, যেমন মনে করেন নিলাম 3 হচ্ছে গিয়ে 3√5 নিলাম, মনে করেন 3√5 নিলাম। এখন এটাকে কি আমি ঘনমূল করতে পারবো? 3√5 কে কি ঘনমূল করা যায়? এটাকে ভাঙলে আমরা কি পাবো? 5⁻1/3 এরকম পাবো। এটা কি পূর্ণ সংখ্যায় প্রকাশ পাইছে? পাই নাই, ঘনমূল করতে পারে নাই। তাহলে এই জাতীয় যদি কোনো অপশন দেখেন, তাহলে সেটাকে আপনি অমূলদ বলে দিবেন। হ্যাঁ, আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে দিলাম, আশা করি আপনি বুঝলেন। যে পয়েন্টটা আপনি লিখবেন সেটা হচ্ছে দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, তবে তা অমূলদ সংখ্যা। আমরা একটু আগে একটা কথা লিখছিলাম যে দশমিক মূলদের ক্ষেত্রে দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে অসীম হয় তবে তা মূলদ। আর এখানে লিখছি দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, তাহলে সেটাকে আমি অমূলদ বলবো। যেমন মনে করেন একটা সংখ্যা নিলাম 5.13742591, এভাবে করে চলতেছে, একটা সংখ্যা চলতেছে। দেখেন এই যে দশমিকের, এটা তো একটা অসীম সংখ্যা, অবশ্যই বলবো, কারণ এভাবে করে সংখ্যাটা চলতে আছে, কোথায় থামবে জানি না। কিন্তু খেয়াল করেন দশমিকের পরে যে ঘরগুলো আছে, এই ঘরগুলোর মধ্যে কোনো মিল নাই, এরা ভিন্ন ভিন্ন আকারে আছে। তাহলে এই জাতীয় যদি থাকে, তাদেরকে আমরা আবৃত অবস্থায় রাখতে পারবো না। এখানে লাভলু একটা সংখ্যা দিয়েছেন যে 1.27345985546 ভিন্ন ভিন্ন আছে, অসীম আকারে চলতেছে, এটাকে আমরা অমূলদ বলতে পারি। হ্যাঁ, তাহলে এগুলোকে আমরা বলবো হচ্ছে বেসিক্যালি অসীম অনাবৃত বলি, যেটা আমরা ওই যে অমূলদের শ্রেণীবিন্যাস আমরা দেখে আসছিলাম। অমূলদকে একটা ভাগে ভাগ করা যায়, অসীম অনাবৃত, আর অসীম অনাবৃত সংখ্যাগুলোই অ্যাকচুয়ালি এইগুলো, আর এদেরকে আমরা অমূলদ বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা পয়েন্ট আমরা লিখবো অমূলদ থেকে, সেটা হচ্ছে গিয়ে সকল, দ্রুত খাতায় লিখবেন, সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। সকল মৌলিক সংখ্যার বর্গমূলকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা বলবো। কিভাবে? খেয়াল করেন, যেমন 2 একটা মৌলিক সংখ্যা, একে যদি আমি বর্গমূল করি তাহলে এটা সরাসরি অমূলদ সংখ্যা। 17 একটা মৌলিক সংখ্যা, একে যদি আমি বর্গমূল করি তাহলে এটা একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। এই দেখেন, এই যে আপনাকে একটা কথা এখানে লিখে দিয়েছে যে সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা হবে, এই প্রশ্নটাই এখানে করে দিছে। 18 নম্বর প্রশ্ন বলতেছে যে এখানে √2 সংখ্যাটি কি সংখ্যা? এই যে দেখেন √2, এখানে লেখা আছে যে √2 সংখ্যাটি কি সংখ্যা, এখানে বলতেছে তারা। তাহলে √2 সংখ্যাটি কি সংখ্যা হবে বলেন তো সবাই। 18 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে? 18 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে? একটু দ্রুত কমেন্ট করে বলেন আপনারা। √2 একটি কি ধরনের সংখ্যা? √2 সংখ্যাটি কি সংখ্যা বলেন, কি হবে? তাহলে √2 একটা অমূলদ সংখ্যা। খুব সুন্দর অ্যান্সার করছেন আপনারা, ডি নাম্বার অপশন অ্যান্সার করেছেন, একটি অমূলদ সংখ্যা, বা অনেকে অমূলদ সংখ্যা ডিরেক্ট লিখে দিয়েছেন। এই যে দেখেন, পয়েন্ট পড়বেন, পয়েন্ট মুখস্থ রাখবেন, মনে রাখবেন, স্মরণে রাখবেন, আপনি সরাসরি প্রশ্নের অপশন দেখে উত্তর দিতে পারবেন। কেন √2 কেন অমূলদ সংখ্যা? যে √2 একটা নিজেই মৌলিক সংখ্যা,
আর এই মৌলিক সংখ্যাকে যদি আমি বর্গমূল করি, লিখছি এখানে সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, তা আমি যদি √2 যদি একটা মৌলিক সংখ্যা হয় আর একে যদি বর্গমূল করি তাহলে অবশ্যই এটি একটা অমূলদ সংখ্যাই হয়ে যাবে। তাহলে যারা অমূলদ সংখ্যা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট। আমরা পরবর্তী প্রশ্নে যাব। আমি এখানে কিন্তু আপনাদেরকে মূলদ অমূলদ আপনি যাতে অপশন দেখেই বলতে পারেন সেই ধরনের ব্যবস্থা করে দিছি। এখন শুধু আমাকে আপনারা অ্যান্সার করবেন কোনটি মূলদ সংখ্যা, আপনারা উত্তর দেন কোনটি মূলদ সংখ্যা। ক নম্বর অপশনে আছে, ক নম্বর অপশনে দেওয়া আছে হচ্ছে গিয়ে √11, খ নম্বর অপশনে দেওয়া আছে হচ্ছে গিয়ে √7 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 3, গ নম্বর অপশনে দেওয়া আছে √8/7, আর ঘ নম্বর অপশনে দেওয়া আছে হচ্ছে গিয়ে √27 ডিভাইডেড বাই 48। যদি দেখতে নাও পান আমি আপনাদেরকে সুন্দর করে এখানে 4টা অপশন বড় বড় করে লিখে দিছি, আপনাদেরকে আমি পয়েন্ট আউট করে দিছি। শুধু এখন আপনারা আমাকে অ্যান্সার করবেন। প্রশ্ন নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা, এটা হচ্ছে আপনার প্রশ্ন। দ্রুত কমেন্ট করে যান। 19 এর অ্যান্সার কি হবে দ্রুত কমেন্ট করবেন। আচ্ছা, অনেকে ঘ নাম্বার অ্যান্সার করছেন, অনেকেই ঘ নাম্বার প্রশ্ন অ্যান্সার করেছেন, ঘ নাম্বার অপশন অ্যান্সার করেছেন। আচ্ছা, ক নাম্বার অপশন অ্যান্সার করেছেন অনেকে দেখতে পাচ্ছি। √11 বলতেছেন কোনটি মূলদ সংখ্যা। আপনাদেরকে আমি মূলদ সংখ্যার মধ্যে খেয়াল করেন যারা ক অ্যান্সার করতেছেন তাদেরকে একটু বলি, 11 একটা কি ধরনের সংখ্যা বলেন তো? 11 একটা মৌলিক সংখ্যা। 11 কিন্তু একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা নিয়ে আমি আপনাকে পয়েন্ট লাগাইছি অমূলদের মধ্যে। মৌলিক সংখ্যা নিয়ে আমি আপনাকে পয়েন্ট লাগাইছি অমূলদের মধ্যে। তাহলে অমূলদে লিখছিলাম লাস্ট যে পয়েন্টটা, সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ হয়ে যায়। তাহলে সকল মৌলিক সংখ্যার বর্গমূল, সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ হয়ে যায়, সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ হয়ে যায়। এখানে দেখেন 11 একটা মৌলিক সংখ্যা, তাহলে অমূলদ হয়ে যাবে।